তো চলে আসছে আবার। এবার একটু সবাই একটু কমেন্ট করে দেখো তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ফেসবুকে অলরেডি লাইভে আছি। তো এবার দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি এবার ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে। ওকে, মাঝে মাঝে এরকম একটা প্রবলেম হয়। ওকে, তাহলে আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা পর্যাবৃত্ত গতির চতুর্থ অধ্যায় করব। তো আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা আগের যে 3টা ক্লাস হয়েছে 3টা ক্লাস ঠিকঠাক ভাবে করছো, কারণ এই ক্লাসগুলা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। তুমি কিন্তু হুট করে চতুর্থ নম্বর ক্লাসে এসে যদি তুমি হাজির হও, তাহলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। এই কারণে তুমি যদি অধ্যায়টা আসলে করার সদিচ্ছা থাকে, অধ্যায়টা ভালোভাবে করতে চাও, তাহলে কিন্তু তোমার প্রথম থেকেই ক্লাসগুলো করতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো করে আসতে হবে। তো আমরা সরল ছন্দিতে স্পন্দন গতির ব্যবকলনের যে সমীকরণটা সেটা শিখছিলাম, সেটা থেকে ব্যবকলন সমীকরণ সমাধান করে সরণের সমীকরণটা কিভাবে ম্যাথমেটিক্যালি আসে সেইটা আমরা দেখছিলাম। তারপরে আমরা এই সরল ছন্দিতে স্পন্দনের সরণের যে সমীকরণটা, এই সমীকরণটার আত্মা বের করে নিয়ে আসছিলাম। আত্মা কি? বৃত্তাকার গতি। কারণ সরল ছন্দিতে স্পন্দন গতি সরল রৈখিক গতি। তো তোমাদের কথা যেটা যে ভাই সরল রৈখিক গতি, তো তার জন্য কেন ডেল আসবে? ডেল তো একটা কোণ, অ্যাঙ্গেল। তারপরে ওমেগা, ওমেগা তো কৌণিক বেগ হিসাবে আমরা জানতাম। তো ওমেগা, ডেল এগুলা কেন আসবে? কেন সাইনের ফাংশন হবে? কেন সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস ডেল হবে? তো এইটা আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে একেবারে চিত্র এঁকে বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিতে স্পন্দন গতিটাকে কম্পেয়ার করে করে তারপরে সবকিছু দেখছিলাম। তো মোটামুটি এই সমীকরণটা এখন আমাদের হাতে আছে। তাহলে এই অধ্যায়ের যে বেসিকটা দরকার সেইটা অলরেডি তোমার আছে। এইবার তুমি এই বেসিকের উপর দাঁড়িয়ে থেকে বাদবাকি সকল হিসাব নিকাশ করতে পারবা। এই অধ্যায়ের বেসিক যে হিসাব নিকাশটা বা যে চিত্রগুলো দরকার সেগুলো অলরেডি তোমার খাতায় আছে। তাহলে তোমার আর ভয় পাওয়ার কিছু নাই। এখন যদি এইটুকু তুমি বুঝতে পারো, গত 3টা ক্লাস যদি তুমি বুঝতে পারো, তাহলে এই অধ্যায় তোমার কাছে অনেক 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 সহজ। ঠিক আছে? তো তারপরেও যদি কিছু বুঝতে না পারো, আমরা যখন বুঝবা না আমরা সেই জিনিসগুলা আবার আলোচনা করব, দরকারে কোনো প্রবলেম নাই। বাট তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য নিয়ে ক্লাসগুলা মনোযোগ দিয়ে করতে হবে এবং অবশ্যই খাতায় নোট করতে হবে। কি কথা বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা তাহলে শুরু করি। গত ক্লাসে আমরা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণের এই যে লাস্টে গিয়ে দশাটা বুঝছিলাম, যে বিভিন্ন আদি দশা। তো দেখো, আদি দশা হচ্ছে ডেল। সরণের সমীকরণে আদি দশা হচ্ছে ডেল, x = a sin ওমেগা টি প্লাস ডেল। এই ডেলের পরিচয় ছিল আদি দশা। ওমেগা টি প্লাস ডেল অর্থাৎ সাইনের পরে এই যে পুরোটুকু আছে না ওমেগা টি প্লাস ডেল, এইটার নাম হচ্ছে দশা। আজকে আমরা প্রথমে এই দশাটা নিয়ে একটু কথা বলবো। আমাদের বইয়ে দশার সংজ্ঞা লেখা আছে, সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার গতির সম্মুখ অবস্থাকে, কোন একটা মুহূর্তে তার গতির সম্মুখ অবস্থাকে দশা বলে। তাহলে লিখে ফেলো, দশা বা ফেজ। দশা বা ফেজ। তাহলে প্রথমে আমরা একটু সংজ্ঞাটা লিখি, বইয়ে যে সংজ্ঞাটা আছে লিখি, সেটা একটু লিখি। যে কোন সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার, কোন সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার কোন মুহূর্তে গতির সম্মুখ অবস্থাকে, কোন মুহূর্তে গতির সম্মুখ অবস্থাকে দশা বলে বা ফেজ বলে। এবার গতির সম্মুখ অবস্থাকে, একটা সরল ছন্দিতে স্পন্দন গতির কথা তুমি চিন্তা করো। স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝোলাই, একটু টান দিয়ে ছেড়ে দিবা। স্প্রিং এর মাথায় ধরো একটা বস্তু ঝোলানো হয়েছে, এই অবস্থায় আছে। এবার একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবা, স্পন্দিত হতে থাকবে। এটাই সরল ছন্দিত স্পন্দন গতি। তো বিভিন্ন মুহূর্তে এই যে সাম্য অবস্থা থেকে, সাম্য অবস্থা এটা থেকে বিভিন্ন মুহূর্তে, সাম্য অবস্থা থেকে উপরে নিচে বিভিন্ন অবস্থানে থাকবে। তো গতির সম্মুখ অবস্থাটা কি? গতির সম্মুখ অবস্থাটা হচ্ছে কোনো একটা মুহূর্তে তার সরণ, বেগ, ত্বরণ, এই সব কিছুকেই বলা হচ্ছে গতির সম্মুখ অবস্থা। অর্থাৎ সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা সাম্য অবস্থান থেকে কত দূরে আছে, সাম্য অবস্থান থেকে উপরে নিচে কোথায় আছে, অবস্থান, সরণ, ওই মুহূর্তে তার বেগ,
ওই মুহূর্তে তার ত্বরণ, এগুলাকেই বলা হচ্ছে, এই যে গতির সার্বিক যে সম্মুখ অবস্থাটা, এগুলাকেই বলা হচ্ছে দশা। তো মনে করো স্পন্দিত হতে হতে কোন একটা মুহূর্তে কণাটা এই পয়েন্টে আছে, তো এই পয়েন্টে তার সরণ এক্স, এই পয়েন্টে তার বেগ কত ভি, এই পয়েন্টে তার ত্বরণ কত এ, এই সব কিছুকেই বলা হচ্ছে গতির সম্মুখ অবস্থা। তো এই সবগুলাকেই একত্রে বলা হয় দশা আর কি, মানে গতির এই সম্মুখ অবস্থাকে বলা হয় দশা। আর এই সম্মুখ অবস্থা নির্ধারণ করতে গেলে কি লাগবে? সরণ লাগবে, বেগ লাগবে, ত্বরণ লাগবে। তো এবার এই সরণ, বেগ, ত্বরণ এগুলা জানতে আমার ফেজ অ্যাঙ্গেলটা লাগে। এগুলা জানতে আমার কি লাগে? ফেজ অ্যাঙ্গেল, অর্থাৎ দশা কোনটা লাগে। এই যে সরল সন্ধিত স্পন্দন গতির সরণের সমীকরণ তুমি গত ক্লাসে শিখছো, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? এটাই তো শিখছো। সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণাটা এভাবে স্পন্দিত হতে থাকে, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যে সরণ নিয়ে স্পন্দিত হতে থাকে। সাম্য অবস্থা সর্বোচ্চ কত উপরে, সর্বোচ্চ কত নিচে, সেটারে বলা হয় বিস্তার। ওমেগা ছিল কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? এই যে ওমেগাটা, এটা আমরা বুঝতে চাই। ওমেগা কিভাবে বুঝতে পারবো? আমি যদি এর সাথে একটা বৃত্তাকার গতিকে কম্পেয়ার করি, তখনই আমরা ওমেগাটা বুঝতে পারবো। ওমেগা হচ্ছে সেই কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, অথবা ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। 2 পাই বাই টি, ঠিকই, টি হচ্ছে পর্যায়কাল। এই যে একটা স্পন্দন দিতে যে সময়টা তার লাগে। এবার এই ডেল ছিল হচ্ছে আদি দশা। বুঝাইছিলাম চিত্র একে একে আদি দশা, যে যাত্রা শুরুর মুহূর্তে, ঠিক আছে, যাত্রা শুরুর মুহূর্তে সেই সময় সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল নিয়ে যাত্রা শুরু করছে, সেটাই হচ্ছে আদি দশা। যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে, ধরো একটা সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণা এই যে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করবে, ধরো সাম্য অবস্থা থেকে উপরের দিকে ওঠা শুরু করবে টি ইকুয়াল টু 0 তে, তাহলে তখন যদি আমরা একটা চরকির সাথে কম্পেয়ার করি, তাহলে চরকির সাথে কম্পেয়ার করলে এই যে এখান থেকে ঘোরা শুরু করে, এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল নিয়ে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে। তাহলে এটা হচ্ছে ডেল, এটাই হচ্ছে তার আদি দশা। তারপরে যদি কোনো একটা কণা বিস্তার থেকে যাত্রা শুরু করে, ধরো ধনাত্মক বিস্তার থেকে, এই যে সংকুচিত হয়ে আছে, এইখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করে, অনেকে বলতে ভাই যে এরকম বিভিন্ন পয়েন্ট থেকে আসলে কেমনে যাত্রা শুরু করে? যাত্রা শুরু যে কোনো জায়গা থেকে করতে পারে, বাট আমরা শুরু বলতে আসলে কি বুঝি? শুরু বলতে হচ্ছে তুমি টাইম কাউন্ট করা শুরু করছো। ধরো একটা সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন করে এইভাবে দুলতেছে, তুমি এসে দেখতেছো দুলতেছে, তুমি এসে দেখছো দুলতেছে, এবার তুমি টাইম কাউন্ট করা শুরু করছো। যে মুহূর্ত থেকে টাইম কাউন্ট করা শুরু করছো, ওই মুহূর্তটাই হচ্ছে আদি। যেমন আমার ছোটবেলায় একটা জিনিস মনে হইতো যে ভাই গাড়ির আদিবেগ কেমনে থাকে? বিভিন্ন ম্যাথে, গতিবিদ্যা অধ্যায়ের বিভিন্ন ম্যাথে গাড়ির আদিবেগ দেওয়া থাকে, যে এত বেগ নিয়ে একটা গাড়ি যাত্রা শুরু করলো। আমার ছোটবেলায় মনে হইতো আরে গাড়ির আদিবেগ কেন থাকবে? গাড়ির আদিবেগ তো শূন্য হওয়া উচিত। কিন্তু এই যে আদিবেগ মানে কি? টাইম কাউন্ট যখন থেকে আমরা করতেছি, তা আমি যদি বিস্তার থেকে স্টপওয়াচ চালু করে দিই, বিস্তার থেকে ধনাত্মক বিস্তার থেকে যদি স্টপওয়াচ চালু করে দিই, তাহলে তখন কি হবে? এখান থেকে যদি যাত্রা শুরু হয়, তাহলে এই যে সাম্য অবস্থা, এটা ধরো সাম্য অবস্থা, এখান থেকে যাত্রা শুরু হয়েছে, এটা কিন্তু সাম্য অবস্থা না, এটা হচ্ছে বিস্তার পয়েন্ট, এটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু না হয়ে যদি বিস্তার থেকে যাত্রা শুরু হয়, এখান থেকে ঘোরা শুরু করে, তাহলে চরকি এখান থেকে ঘোরা শুরু করবে, তখন আদি দশা, এটা কত? পাই বাই 2। এইটাই হচ্ছে আমাদের ডেল। তাহলে আদি দশা তো বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আদি দশা। আমি কিন্তু একবার রিপিট করে দিলাম কিন্তু গত ক্লাসের ব্যাপার, এইবার শোনো। এটা আদি দশা, ওমেগা টি প্লাস ডেল, এইটা হচ্ছে যে কোনো মুহূর্তের তার দশা। আদি দশা ডেল আর ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে যে কোনো মুহূর্তের দশা। এইটা হচ্ছে আদি দশা, আর এই পুরোটা মিলে ওমেগা টি প্লাস ডেল, এই পুরোটা মিলে এটা হচ্ছে দশা কোণ বা দশা। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আদি দশা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে যে কোনো মুহূর্তের দশা কোণ ওমেগা টি প্লাস ডেল। তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ওমেগা টি প্লাস ডেল, তুমি যদি ওমেগার মান না জানো, তুমি যদি ডেলের মান না জানো, তুমি ভাই সরণ পাবা না। তাহলে সরণ জানতে গেলে তোমার দশাটা জানতে হবে। বুঝো কাহিনী? বুঝছো? সরণ হিসাব করতে গেলে দশাটা জানতে হবে। তুমি ওমেগা ডেলের মান না জানলে তুমি সরণ কিভাবে বের করবে? আর সরণকে ডিফারেন্সিয়েশন করে বেগ, বেগ ডিএক্স ডিটি, তাই না? মনে আছে? বেগকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ ডিবি ডিটি। তাহলে এই যে বেগ আর ত্বরণ কিভাবে পাওয়া যাবে? সরণকে ডিফারেন্সিয়েট করে, তাই তো? তো তুমি যদি আদি দশা না জানো, এই যে দশা, আদি দশা ডেল অথবা দশা পুরোটা মিলে দশা, এটা না জানো, তুমি সরণ বের করতে পারবে না। আর সরণ বের করতে না পারলে তুমি বেগ বের করতে পারবে না। বেগ বের করতে না পারলে তুমি ত্বরণ বের করতে পারবে না। তাহলে এই যে সরণ, বেগ, ত্বরণ, এগুলা কার উপর গিয়ে নির্ভর করতেছে বলো?
কার উপর? যে মুহূর্তে আমি সরণ বেগ বা ত্বরণ চাই সেই মুহূর্তের দশাটার উপর গিয়ে নির্ভর করতেছে, দশার উপর। বুঝতে পারছো? তাহলে এই কারণে বলা হয়েছে যে গতির সম্মুখ অবস্থাটাই হচ্ছে দশা, অর্থাৎ সরণ বেগ ত্বরণ যার উপর গিয়ে নির্ভর করতেছে, যার উপর ডিপেন্ডেন্ট, তো সেইটাই হচ্ছে দশা, সেইটাই হচ্ছে ফেজ। তুমি ফেজ না জানলে সরণ পাবা না, সরণ না জানলে বেগ পাবা না, বেগ না জানলে ত্বরণ পাবা না। তাহলে মূলে আছে কি? এই যে মূলে আছে হচ্ছে ফেজটা। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে দেখো আমি আরেকবার একটু দেখাই, যে মনে করো একটা সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন করা ঘোরা শুরু করলো, তাহলে যে মুহূর্ত থেকে যাত্রা শুরু করলো, ধরো এখান থেকে যাত্রা শুরু, বৃত্তাকার গতি দিয়ে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে এটা হচ্ছে সাম্য অবস্থা, সহজ কথা, এটা হচ্ছে সাম্য অবস্থা। তো মনে করো যে যাত্রা শুরু হয়েছে এইখান থেকে, ধরো যাত্রাটা শুরু হয়েছে, আর একটু নিচে দেখাই, ধরো এখান থেকে যাত্রাটা শুরু হয়েছে, তাহলে এখান থেকে চরকিটা ঘোরা শুরু করছে। তাহলে দেখো অলরেডি একটা ফেজ নিয়ে যাত্রা শুরু, এই যে টি ইকুয়াল টু 0 তে এই মুহূর্তে সে যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে এটাই আদি দশা কোণ, দ্যাট ইজ ডেল। ঠিক আছে, এটা আদি দশা কোণ, দ্যাট ইজ ডেল। এবার এখান থেকে যাত্রা শুরু টি ইকুয়াল টু 0, কিছুক্ষণ পরে এটা এখানে পৌঁছাইছে। তাহলে কোন একটা মুহূর্তে, ধরো কোন একটা মুহূর্তে এই পয়েন্টে পৌঁছাইছে। আচ্ছা এখানে দেখাই যে কোন একটা মুহূর্তে ধরো এই পয়েন্টে গিয়ে পৌঁছাইছে এখানে, তাহলে এটা হচ্ছে টি সময় এখানে পৌঁছাইছে, এখানে পৌঁছাইছে টি সময়। তাহলে টি সময় এখানে পৌঁছাইলে তখন এই পয়েন্টে এখানে অবস্থান করতেছে, এখান থেকে এখানে আসতে সময় লাগছে। এই যে কোনটা, এই কোনটা ছিল থেটা ছিল, এই থেটা মানে ওমেগা টি, মনে পড়ে ওমেগা টি। তাহলে এটা তো বিস্তার, জানো তো, এই যে এটা সর্বোচ্চ সরণ, এই যে সর্বোচ্চ সরণ এটা হচ্ছে বিস্তার। তো এটা যদি বিস্তার হয়, এটা বিস্তার এই। এবার এখান থেকে লম্ব টানলে এটাই দেখো সাম্য অবস্থান থেকে সরণ, এই যে এটা হচ্ছে এই টি টি সময়ে সরণ এক্স, এই যে এটা যদি এক্স হয় তাহলে এই যে এইটুকু এক্স, এইটুকু হচ্ছে আমাদের সরণ এক্স, এইটুকু এক্স। তাহলে ত্রিভুজটাকে যদি তুলে নিই, এই অ্যাঙ্গেল ওমেগা টি প্লাস ডেল বিস্তার এ এক্স, গত ক্লাসেই দেখাইছিলাম। তাহলে এর যদি সাইন নাও, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল, সাগরে লবণ আছে, কোণের বিপরীত লম্ব মানে লবণ, মানে লম্ব আর কি, ডিভাইডেড বাই আছে অতিভুজ এ। তাহলে অতএব x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। দেখো তুমি এই যে সরণের মানটা, এটা এই দশার উপর, এই দশা অ্যাঙ্গেলের উপর নির্ভর করতেছে, যে এইটাই হচ্ছে ওই মুহূর্তের, অর্থাৎ টি সময়ে দশা। বুঝছো? যদি বলা হয় টি সময়ে দশা কত, তাহলে ওমেগা টি প্লাস ডেল। আর যদি বলা হয় আদি দশা কত, আদি দশা মিন্স টি ইকুয়াল টু 0 তে কোণ, তাহলে টি ইকুয়াল টু 0 বসাও। ঠিক আছে, টি ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে ওমেগা ইন্টু টি 0 প্লাস ডেল, তাহলে আদি দশা হচ্ছে জাস্ট খালি ডেল। তাহলে এটা মাথায় রাখবা, কি চাইছে, যদি আদি দশা বলে ডেল, আর যদি বলে দশা ওমেগা টি প্লাস ডেল, যে কোনো মুহূর্তের দশা ওমেগা টি প্লাস ডেল। দশা চিনতে পারছো? যে সরণের মানটা কার উপর ডিপেন্ড করে, দশার উপর। দশা না জানলে সরণ জানতে পারবা না। ঠিক আছে ভাইয়া, এই চিত্রে দশা কোনটা? এই যে দশা, এই তো দশা, এই যে পুরোটা দশা, কৌণিক অবস্থাটাই দশা, আর তার মধ্যে এই ডেলটা হচ্ছে আদি দশা, এটাই তো বুঝালাম এতক্ষণ। ঠিক আছে, ওকে। এইবার মোটামুটি দশা হইল আমাদের। আমরা এইবার সরল সন্ধিতে স্পন্দন গতির সরণ বেগ ত্বরণ এর বিভিন্ন ইকুয়েশন এবং তার গ্রাফ দেখতে চাই। অলরেডি সরণের সমীকরণ থেকে একবার ডিফারেন্সিয়েট করে বেগ এবং ত্বরণ আমি তোমাকে বের করে দিয়েছিলাম। তো আজকে যেহেতু গ্রাফগুলো দেখবো, তাই ওই সমীকরণগুলো আবার একটু লাগবে। তো চলো আমি তুমি মিলেমিশে একটু দ্রুত এই হিসাবগুলা আবার একটু করে ফেলে, অলরেডি করাইছিলাম, তারপরে আরো একবার দেখাচ্ছি আর কি। যেহেতু আমরা গ্রাফ আঁকবো তো এগুলো আমাদের লেখা লাগবে। x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে সরণ ভাই, সরণের সমীকরণ এই একটাই, সরণের সমীকরণ এই একটাই। ঠিক আছে, এইটা হচ্ছে সরণ। এবার আসো এখান থেকে আমি বেগ চাই, বেগ। তো বেগ তো সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ হয়ে যাবে, তাহলে ডিডিটি অফ এক্স, সময়ের সাপেক্ষে সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে হবে। তো ডিডিটি অফ এক্স হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল। তো আশা করি ডিফারেন্সিয়েশন শিখে গেছো, a যাবে বাইরে, সাইন কে ডিফারেন্সিয়েট করলে হয় cos ওমেগা টি প্লাস ডেল, দেন আবার ওমেগা টি প্লাস ডেল কে আরো একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওমেগা টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1
ডেল কে, ডেল তো ধ্রুবক 0, তাহলে কি হইল এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল হইল। ঠিক আছে, তো এটা ছিল আমাদের বেগের সমীকরণ। ডান, বেগের সমীকরণ হলো। বেগের সমীকরণকে, এইটা হচ্ছে সময়ের সাপেক্ষে, সময়ের অপেক্ষক রূপে বলছিলাম তোমাকে। দেখো এ তো বিস্তার কনস্ট্যান্ট, ওমেগা কৌণিক কম্পাঙ্ক 2π/t এটাও কিন্তু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট স্পিডে অসিলেট করতেছে, তাই না? তো ওমেগা ইকুয়াল টু 2π/t, যে একটা পূর্ণ স্পন্দন জিতে যে সময়, সেটাই হচ্ছে টি, ওমেগার মধ্যে টিটা আছে, এটাও একটা ফিক্সড কনস্ট্যান্ট। ওমেগা কনস্ট্যান্ট, ডেল আদি দশা কনস্ট্যান্ট। তাহলে চলকটা হচ্ছে টি, টাইম টি, চলক টাইম টি। আমি যখন বলবো 2 সেকেন্ডে, ধরো টাইম কাউন্ট শুরু হয়েছে 2 সেকেন্ড পরে বেগ কত, টি এর মান 2 বসাই দিবা, বেগ বের করে নিবা। আমি বললাম 3 সেকেন্ড পরে বেগ কত, 3 বসাবা, বেগের মানটা বের করে নিবা। তাহলে এটা হচ্ছে সময়ের অপেক্ষক রূপে। ঠিক আছে, একটু লিখে দিই পাশে, সময়ের অপেক্ষক হিসাবে, টাইমের ফাংশন, অপেক্ষক, সময়ের অপেক্ষক হিসাবে। এই কারণে অনেক সময় এই সমীকরণটাকে এইভাবে লেখা হয়, ভিটি, যে টি এর ফাংশন এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, এভাবে লেখা হয়। এবার এখান থেকে, এটা তো বেগের একটা সমীকরণ আমি পাইলাম। এবার আমি চাই সরণের রেসপেক্টে বেগকে বের করতে, অর্থাৎ আমি সরণ বলে দিব যে সাম্য অবস্থান থেকে সরণ এত, ওই পয়েন্টে বেগ কত, তাহলে সরণের রেসপেক্টে বেগ চাই। তাহলে বেগ ভি, এ ওমেগাটা আমি রাখলাম, রুট ওভার কস থেটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, কজ ওমেগা টি প্লাস ডেল রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। কিভাবে হইলো, সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এই যে বস্তির পোলাপান আবার শুরু করছে। ওকে, আসো। এদের যে কি হয়, এদের মনে করো যে সারা বছর মাইক বাজাইতে হয়, মানে বিরক্তিকর একটা। আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। দেখো সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা ইকুয়াল টু 1। ওকে, এবার আসো, দেখো এই যে সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা সমান সমান x ডিভাইডেড বাই এ। তো লিখে ফেলি এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। তাহলে এবার যদি হিসাব করো, এ ওমেগা নিচে এ স্কয়ার, উপরে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এর রুট এরও রুট, এর রুট করলে এখানে এ এ এ কাটাকাটি, এ এ কাটাকাটি। তাহলে অতএব বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বুঝা গেছে? এই যে এটা হচ্ছে সূত্র। ওই কন্ট্রোল। কি রে ভাই, কি হলো? হয়েছে। ওকে, এবার আসো। ওকে, এবার আসো, বেগের সমীকরণ হলো এটা, এবার আঁকবো। তো এটা কার রেসপেক্টে? এটা হচ্ছে সরণের রেসপেক্টে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এটা আসলে ওই যে ভি এক্স, বুঝছো, এভাবে লেখা হয়, এটা ভি এক্স, এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা গ্রাফ আঁকবো। সময়ের রেসপেক্টে এই গ্রাফটা আমরা পরে আঁকবো, এটা পরে আঁকবো, এটা পরে আঁকবো, একেবারে লাস্টে। এইটা একটু আগে এঁকে আসি। এখানে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমি ওয়াই অক্ষে নিব বেগ, এক্স অক্ষে নিব সরণ। তো এটা গ্রাফ আঁকবো, তো গ্রাফটা কার মতো হবে
কোনটা ভার্সেস কোনটা? বেগ ভার্সেস সরণ। গ্রাফটা কেমন হবে এটা বুঝতে চাই। ওয়াই অক্ষে আমি নিব বেগ, এক্স অক্ষে নিব সরণ। তো গ্রাফটা কেমন হবে এটা বোঝার জন্য আগে এরে একটু ধরে পিটাই কিছুক্ষণ। কিভাবে? বর্গ করে দাও, ভি স্কয়ার ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার গুণ করে দাও, ভি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। একটা কাজ করো, ওমেগা স্কয়ার এক্স স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে ভি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার এটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার। এবার ওমেগা স্কয়ার এ স্কয়ার দিয়ে ভাগ করো, উভয় পক্ষে ওমেগা স্কয়ার এ স্কয়ার দিয়ে ভাগ করো, দিয়ে ভাগ করো, ভাগ। তাহলে ভাগ করলে ভি স্কয়ার ওমেগা এ তার হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার এ স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে ওমেগা স্কয়ার কাটাকাটি, তাহলে অতএব এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ভি স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা এ তার হোল স্কয়ার ইকুয়াল টু 1, ইকুয়াল টু কত? 1। এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা এ তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। এবার বলো তো এই সমীকরণটা কিসের মতো? দেখি তোমরা কেমন ম্যাথে পড়ছো। বৃত্ত পড়ছো, উপবৃত্ত পড়ছো, অধিবৃত্ত পড়ছো, কণিক পড়ছো, পড়ছো এগুলা? পড়ো নাই? ছি ছি ছি, তোমাদের ম্যাথ টিচার কি পড়াইছে? কোথায় পড়ো ম্যাথ? ছি ছি ছি। রাকিবুল ভাই কি পড়াইছে? বলো, অভি ভাই কি পড়াইছে? এটা কিসের সমীকরণ? এটা উপবৃত্ত, এটা উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, দেখো আমি একটু চিনাই উপবৃত্ত কেমন। এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, দিস ইজ উপবৃত্ত। এটা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্ত দেখতে এরকম হয়, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। উপবৃত্ত হচ্ছে একটু চ্যাপ্টা বৃত্ত, তো এটা এরকমও হইতে পারে, এক্স অক্ষ বরাবর একটু চ্যাপ্টা বেশি, অথবা সেটা এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে চ্যাপ্টা বৃত্ত। তাহলে তুমি দেখো, যখন এই পয়েন্টে এক্স 0, এই পয়েন্টে এক্স 0, তো এক্স যদি 0 হয় তখন ওয়াই এর মানটা সবচেয়ে বেশি পাওয়া যাবে। তো এক্স এর মানটা 0 বসাও, 0 0 বসালে এই পার্টটা নাই, তাহলে তখন ওয়াই স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার, মানে ওয়াই মানে প্লাস মাইনাস বি, এই যে উপরের দিকে প্লাস বি আর নিচের দিকে এটা হচ্ছে মাইনাস বি, বুঝছো? তাহলে এইটুকু বি, এইটুকু বি, তাহলে বলো তো এইটুকু কত? এইটুকু কত? 2b। ঠিক আছে, এটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্র অক্ষ আর কি। ঠিক আছে, ক্ষুদ্রাক্ষ, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। আর বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষ এইটা। বলো তো এইটুকু কত? এইটুকু হচ্ছে 2a। কেমনে? তুমি বলো, তুমি বলো, তুমি আমাকে বলো, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে কার মান 0? এক্স এর মান 0। দেখো এই পয়েন্টে, সরি, এই পয়েন্টে এক্স 0, ঠিক আছে, এই পয়েন্টে কার মান 0? এই পয়েন্টে ওয়াই এর মান 0, এক্স এর মান এতটুকু, ওয়াই এর মানটা 0, তাহলে এই পয়েন্টে ওয়াইটা 0, ওয়াই 0। সেম একইভাবে এই পয়েন্টেও কিন্তু ওয়াই 0, তো ওয়াই 0 বসাও। ওয়াই যদি তুমি 0 বসাও, ওয়াই যদি 0 বসাও, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, তাহলে এইটা হচ্ছে প্লাস এ, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস এ, তাহলে এইটুকুর দৈর্ঘ্য এ, এইটুকুর দৈর্ঘ্য এ, এ আর এ মিলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2a। এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এর দৈর্ঘ্যটা হচ্ছে 2a, বুঝছো? এটা হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত। দেখবা ডেসমসে দেখাবো একটু। ডেসমস, ডেসমস, দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার, ধরো এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, ধরো দিলাম কত? 4, প্লাস ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ধরো 6 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। এই যে দেখো, দেখছো? এই যে এটা বৃত্ত হয় না কিন্তু এই দিক বরাবর চ্যাপ্টা হয়েছে। যদি আমি এখানে 6 না দিয়ে 2 দিতাম, তাহলে এই বরাবর চ্যাপ্টা হইতো, 2 দিলাম, এই দেখো এই বরাবর চ্যাপ্টা হয়েছে। ঠিক আছে, এখানে যদি মানগুলো আরেকটু বাড়াই দিই, ধরো এটা 14 দিলাম, তারপরে এটা দিলাম ধরো 4, বা ধরো তাহলে একটু বড় হবে আর কি, ধরো 6 দিলাম, এই যে দেখো এটা হচ্ছে উপবৃত্ত, বুঝতে পারছো? এটা হচ্ছে উপবৃত্ত।
যদি বলতো উপবৃত্তের এখানে যদি মাইনাস দেওয়া হয় কি হয়ে যাবে বলতো, যদি এখানে মাইনাস দিই তখন হবে অধিবৃত্ত, এভাবে এভাবে দুই দিকে চলে যাবে, এই এরকম হয়ে যাবে। দেখো মাইনাস দিয়ে দেখি, দেখি আমার কথা সত্যি কিনা। এই যে দেখছো, এই যে মাইনাস দিলে দুই দিকে চলে গেছে, তখন হবে অধিবৃত্ত, বুঝছো? আর পরাবৃত্ত তো তোমরা চেনো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, সেটা হচ্ছে পরাবৃত্ত। তো আসো আমাদের উপবৃত্ত লাগবে, এখন পরাবৃত্ত বা অধিবৃত্ত লাগছে না, তাহলে উপবৃত্তটা পড়াই দিলাম। এইবার তুমি দেখো মিলাও, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মানে ভি স্কোয়ার বেগ, ওয়াই অক্ষে বেগ নিছি, ওমেগা এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এইটা আঁকতে চাই, তাহলে এইটা আঁকলে কেমন হবে বোঝাই যাচ্ছে, এবার অধিবৃত্ত হবে। তাহলে এটা ভি, এটা সরণ এক্স, তাহলে আমরা গ্রাফটা পাবো এরকম, এরকম একটা গ্রাফ পাবো, উপবৃত্তের গ্রাফ। ঠিক আছে, উপবৃত্তের এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু, দেখো বিস্তার প্লাস এ বিস্তার, এই পয়েন্টে এক্স হচ্ছে 0 সাম্য অবস্থায়, দেখো এক্স 0, সর্বোচ্চ সরণ ডান দিকে, সর্বোচ্চ সরণ বাম দিকে, এক্স ইকুয়াল টু এটা মাইনাস এ, নেগেটিভ বিস্তার। তো দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি গ্রাফ দেখে আমার বলো তো কোন জায়গায় বেগের মান সবচেয়ে বেশি, গ্রাফ দেখে বলবা বেগের মান সবচেয়ে বেশি কোথায় আর সবচেয়ে কম কোথায়। বেগের মান সাম্য অবস্থায় সবচেয়ে বেশি, সাম্য অবস্থায় সবচেয়ে বেশি বেগ, এই যে উপরের দিকে সবচেয়ে বেশি বেগ, এটা তাহলে ওমেগা এ। কিভাবে, এই যে তুমি বসাও এক্স এর মান 0 বসাও, x0 বসাও, x0 মানে এটা নাই, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাহলে প্লাস মাইনাস ওমেগা, এটা প্লাস ওমেগা এ, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে প্লাস ওমেগা এ, আর এই পয়েন্টটা নিচের দিকের এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওমেগা এ, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে কোথায় সর্বোচ্চ বেগ, মিন পয়েন্ট, সাম্য অবস্থায় দেখো সবচেয়ে বেশি বেগ, এই পয়েন্টে বেগ দেখো কমে গেছে, এই পয়েন্টে বেগ বেশি ছিল, এইখানে এসে বেগ কমে গেছে, এইখানে এসে বেগ আরো কমে গেছে, এইখানে এসে বেগ আরো কমে গেছে, এইখানে এসে বেগ হয়ে গেছে 0, বেগ হয়ে গেছে 0। তাহলে কোথায় গিয়ে বেগ 0 হয়ে গেছে, বিস্তারে বেগ 0, এই পয়েন্টে v0, এই পয়েন্টে v0, তাহলে দুইটা বিস্তারে বেগ 0, বুঝা গেল? এবার এখন কথা হচ্ছে ভাই সাম্য অবস্থায় প্লাস ওমেগা এ আবার মাইনাস ওমেগা এ, এটার মানে কি আসলে? আচ্ছা এইটার মানে আমরা একটু বুঝবো, তাহলে আগে আমরা একটু এই যে সর্বোচ্চ বেগ আর শূন্য বেগ কেন কখন কোথায় হচ্ছে এটা একটু দেখি। তো ভাই বেগের সূত্র কি ছিল, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তুমি সমীকরণ দেখে বলো না, এ স্কয়ার থেকে এক্স স্কয়ার বাদ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, আমি চাই ভি এর সবচেয়ে বেশি মান চাই, তাহলে বিয়োগ হয়ে গেলে তো কমাই দিচ্ছে, আমি বিয়োগ করে যাইতে দিব না, বিয়োগ হইতে দিব না, আমি চাই ভি এর জন্য সবচেয়ে বড় মানটা, তাহলে তার জন্য এক্স এর মানটা 0 হইতে হবে, মানে কিছুই বিয়োগ করা যাবে না। তাহলে এক্স যদি 0 হয়, এক্স 0 হলে এক্স 0 হবে কোথায়, সাম্য অবস্থায়, এক্স 0 হবে কোথায়, সাম্য অবস্থায়, মিন পয়েন্টে। তাহলে সাম্য অবস্থায় বেগটা সর্বোচ্চ হওয়া উচিত, দেখি সেটা সর্বোচ্চ হয় কিনা এবং তার মান ওমেগা এ মাইনাস ওমেগা এ আসে কিনা। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই যে 0, এবার এ স্কয়ার তার রুট আর কি, তাহলে ভি ইকুয়াল টু এই যে প্লাস মাইনাস ওমেগা এ। ঠিক আছে, যদি শুধু মান বলো, যদি বলো বেগের শুধু মান, সর্বোচ্চ মান কত, তাহলে সর্বোচ্চ মান হলে ভি ম্যাক্স দ্যাট ইজ ওমেগা এ, ভি ম্যাক্স দ্যাট ইজ ওমেগা এ। কিন্তু একবার কি হচ্ছে প্লাস, এই যে একবার প্লাস একবার মাইনাস, কেন হচ্ছে আমরা বুঝতেছি, দাঁড়াও একটু পরে বুঝতেছি। এইবার কথা হচ্ছে বেগটা শূন্য হবে কোথায়, এটা তো বেগের মূল সমীকরণ, বেগ শূন্য হবে দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এক্স এর মান যদি এ হয় বেগ শূন্য সর্বনিম্ন, ঠিক আছে, বেগ শূন্য সর্বনিম্ন, তাহলে বেগ 0 হবে কখন, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, অর্থাৎ বিস্তার পয়েন্টে, বিস্তারে যদি যায় তাহলে তখন বেগ ভি ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, তাহলে প্লাস মাইনাস এ তার স্কয়ার বসালাম, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার 0, তাহলে অতএব বেগ ভি ইকুয়াল টু 0, অতএব বেগ ভি ইকুয়াল টু কি 0, এই বেগ 0, তো এটাই মিনিমাম মান, তাহলে ম্যাক্সিমাম এটা মিনিমাম, ভি মিনিমাম, ধরো এটা ভি মিনিমাম মান, মিনিমামটা 0। ওকে ক্লিয়ার? এইবার আসো কেন প্লাস কেন মাইনাস দুইবার, এটা বুঝতে হবে, চিত্র দেখে বুঝে ফেলবো, কোনো ব্যাপার না। তুমি দেখো যা আমরা হিসাব করছি দেখি সেটা সত্যি কিনা, বেগ সর্বোচ্চ কোথায়, সাম্য অবস্থায়, ঠিক আছে, বেগ সাম্য অবস্থায় সর্বোচ্চ, আর বিস্তারে গিয়ে বেগ হয়ে গেছে 0, আচ্ছা দেখি সর্বোচ্চ কিনা, ঠিক আছে।
এই যে একটা বস্তু স্প্রিং এ ঝুলানো হয়েছে, এটা সাম্য অবস্থা। ভাই স্পন্দিত হতে হতে পজিটিভ বিস্তারে যখন গেছে, পজিটিভ বিস্তার, এই যে সংকুচিত হয়ে এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ বিস্তার পয়েন্ট। তারপরে যখন প্রসারিত হইছে তখন এই পয়েন্টটা হচ্ছে নেগেটিভ বিস্তার পয়েন্ট। এটা প্লাস এ পয়েন্ট মাইনাস এ পয়েন্ট, আর এটা তো মিন পয়েন্ট, তাহলে x ইকুয়াল টু 0, অর্থাৎ এটা সাম্য অবস্থা, এটা সাম্য অবস্থা, এটা পজিটিভ বিস্তার, এটা নেগেটিভ বিস্তার। তাহলে তুমি একটা জিনিস দেখো না ভাই, একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কোনো এইভাবে দুলতেছে। তাহলে দেখো প্রথমে এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে এই যে এখানে যাচ্ছে, এই যে নিচের দিকে যাচ্ছে, তাহলে নিচের দিকে একটা সরণ, সরণের বিপরীতে বল, এই যে বিপরীতে বল দিবে, সরণের বিপরীতে স্প্রিং যখন প্রসারিত হয়ে নিচের দিকে নামতেছে, সাম্য অবস্থায় ফিরাই নেওয়ার চেষ্টা করতেছে, তাহলে বল কোন দিকে? উপরের দিকে। তাহলে বেগটা কি হবে? কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 এই পয়েন্টে আসার পরে থেমে গেল না? এই পয়েন্টে এসে থেমে গেল, তাহলে বেগ হলো কত? 0। ফিল করতে পারতেছো? বেগ হলো কত? 0। এইবার বেগ 0, আর তো নিচে যাবে না। এবার তাহলে কি হবে? এবার তো স্প্রিংটা তো বল দিয়ে উপরের দিকে টানতেছে, তাহলে বল তো আছে, কারণ এখানে সবচেয়ে বেশি সরণ, তাহলে সরণের বিপরীতে বল থাকবে, তো সবচেয়ে বেশি বল এখানে থাকবে। বলো সবচেয়ে বেশি বল কোথায়? সবচেয়ে বেশি বল এখানে, সবচেয়ে বেশি বল। তাহলে সবচেয়ে বেশি বল হলে সবচেয়ে বেশি ত্বরণ এই পয়েন্টে, সবচেয়ে বেশি ত্বরণ। তাহলে এই পয়েন্টে বেগ 0, কিন্তু ত্বরণটা হচ্ছে ম্যাক্সিমাম। একটু পরে আমরা দেখবো ত্বরণ ম্যাক্সিমাম হয় কিনা। কি ক্লিয়ার? এই পয়েন্টে ত্বরণটা সবচেয়ে বেশি। এইবার তাহলে যেহেতু বল উপরের দিকে, তাহলে উপরের দিকে এবার যাওয়া শুরু করবে, তাহলে এবার উপরের দিকে যাওয়া শুরু করবে, উপরের দিকে যাওয়া শুরু করবে, উপরের দিকে যতই যাওয়া শুরু করবে বেগ বাড়বে, কারণ ত্বরণ আছে, এই যে বলের কারণে ত্বরণ, বেগ বাড়বে, বেগ বাড়বে, বেগ বাড়বে। এই পয়েন্টে গিয়ে বেগ সর্বোচ্চ, এই পয়েন্টে বেগ গিয়ে বেগ কত হবে? সর্বোচ্চ বেগ, যেহেতু বলের কারণে টান দিচ্ছে না উপরের দিকে টান, তাহলে বেগ বাড়বে বাড়বে, সর্বোচ্চ হলো। এখানে সর্বোচ্চ বেগটা x ইকুয়াল টু 0 তে সর্বোচ্চ বেগ, একটু আগে বের করছো, x ইকুয়াল টু 0 তে সর্বোচ্চ বেগ ওমেগা এ। বলো সেই ওমেগা এটা কোন দিকে? বলো সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সেটা কোন দিকে আমার একটু বল। কি হচ্ছে রে? একটু সরাই এখানে। তাহলে বলো বেগটা কোন দিকে? উপরের দিকে। বেগটা কোন দিকে? বেগ উপরের দিকে রে ভাই। এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, তাহলে বেগটা উপরের দিকে না? বেগ উপরের দিকে। উপরের দিকে, নিচের দিকে বলছো কেন? বেগের ডিরেকশনটা দেখো তো, এই পয়েন্টে বেগ সবচেয়ে বেশি, তাহলে ভি ম্যাক্সিমাম সেটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে বলে প্লাস ওমেগা এ, কারণ আমরা উপরের দিকটাকে ধরতেছি প্লাস, নিচের দিকগুলাকে ধরতেছি মাইনাস। ঠিক আছে? তাহলে বেগটা প্লাস ওমেগা এ, এই যে এটা, এই যে ম্যাক্সিমাম বেগ, কিন্তু সেটা কত? প্লাস ওমেগা এ, উপরের দিকে। এই প্লাস ওমেগা এ উপরের দিক নির্দেশ করতেছে। এইবার যখন উপরে যাচ্ছে, দেখো স্প্রিং কি চাই? স্প্রিং এর হয়ে জিজ্ঞেস করো। উপরে যাচ্ছে স্প্রিং, এবার সংকুচিত হচ্ছে। স্প্রিং কি সংকুচিত হতে চাই? বলো চাই। স্প্রিং সংকুচিত হইতে চায় না। এখন এই বস্তুটা তো উপরের দিকে স্প্রিংটাকে সংকুচিত করে নিয়ে যাচ্ছে, স্প্রিং কি করবে? এবার নিচের দিকে ঠেলা শুরু করবে, তাহলে মন্দন হবে, বেগ কমবে, 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 বেগ বেগ 0। এই যে বেগ 0, তাহলে এই পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেল কত? 0। তাহলে বেগ 0 হয়ে গেল, আর উপরে যাবে না, থামলো, বেগ 0 হলো। এবার এবার স্প্রিংটা সংকুচিত হয়ে আছে, স্প্রিং তো সংকুচিত অবস্থায় থাকতে চায় না, স্প্রিং তো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে বল দিবে নিচের দিকে। নিচের দিকে বল, দেখো এইখানেও কিন্তু বল সবচেয়ে বেশি, কারণ বেশি সরণ, সবচেয়ে বেশি সরণ। তাহলে সবচেয়ে বেশি সরণ হলে সবচেয়ে বেশি বল, তাহলে এই পয়েন্টেও কিন্তু ত্বরণ 0 ঠিক আছে, মানে সরি বেগ 0 ঠিক আছে, কিন্তু ত্বরণ কিন্তু হবে ম্যাক্সিমাম। একটু পরে আমরা দেখবো যে এইখানে আর এইখানে ত্বরণ ম্যাক্সিমাম হয় কি না, এটা কিন্তু একটু পরে আমরা দেখবো। ওকে, তাহলে এই পয়েন্টে ত্বরণ ম্যাক্সিমাম। এবার স্প্রিং তো সংকুচিত হয়ে গেছে, স্প্রিং ঠেলা দিবে নিচের দিকে, ঠেলা দিবে নিচের দিকে, তাহলে নিচের দিকে ঠেলা দেওয়ার কারণে নিচের দিকে দ্রুত আসতে থাকবে, ত্বরণ হয়ে আসতে থাকবে, আসতেছে 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 আসতেছে, এই পয়েন্টে এসে এই যে গতি জড়তার কারণে সবচেয়ে নিচের দিকে, মানে বেগ সবচেয়ে বেশি নিচের দিকে, তাহলে এই পয়েন্টে এসে কিন্তু বেগটা হবে আবার হবে সর্বোচ্চ। এই পয়েন্টে এসে বেগটা আবার হবে সর্বোচ্চ। এইবার বলো, এই যে এই পয়েন্টে বেগ সর্বোচ্চ, এই সর্বোচ্চ বেগ এইবার কোন দিকে? বেগ সর্বোচ্চ ভি ম্যাক্সিমাম, এটা মানলা, কিন্তু এটা কোন দিকে? নিচের দিকে, দ্যাট ইজ মাইনাস ওমেগা এ। এই যে এই কারণে মাইনাস ওমেগা এ, তাহলে প্লাস ওমেগা এ মাইনাস ওমেগা এ, বুঝতে পারছো?
আবার যখন নিচের দিকে আসতে থাকবে স্প্রিং প্রসারিত হয়ে যাচ্ছে, স্প্রিং আবার উপরের দিকে টানবে, স্প্রিং আবার উপরের দিকে টানবে, ফলে বেগ কমতে 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 জিরো, জিরো, বেগ জিরো। তাহলে ব্যাপারটা কি? সাম্যাবস্থান। তো নিচের দিকে গেলে উপরের দিকে টান দিচ্ছে, উপরের দিকে গেলে নিচের দিকে ধাক্কা দিচ্ছে, মানে স্প্রিং খুব খারাপ, স্প্রিং খুবই খারাপ। সাম্য অবস্থায় আছে, নিচের দিকে গেলে টান উপরে, উপরের দিকে গেলে ঠেলা নিচে। তো এই কারণে এই পয়েন্টে গিয়ে বেগ জিরো, তখন ধাক্কা দিচ্ছে নিচের দিকে, যা নিচের দিকে যা, নিচের দিকে যাচ্ছে। সাম্য অবস্থায় বেগ সবচেয়ে বেশি কোন দিকে? নিচের দিকে। এবার নিচের দিকে থাকার কারণে বেগ ওখানে সবচেয়ে বেশি। অনেকে বলতে ভাই এখানে গিয়ে থেমে গেলেই তো পারে, না রে ভাই, থামতে পারে না, কারণ বেগ আছে না সবচেয়ে বেশি। এই বেগটা জিরো হইতে হবে, তো জিরো হবে, জিরো হবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, জিরো হবে, দেন থামবে। তাহলে ওইখানে কিন্তু থামবে না, ঠিক আছে? গতি জড়তার কারণে সে নিচের দিকে যাবে। এবার যখনই নিচের দিকে যাচ্ছে তখন আবার টান উপরে, তখন আবার টান উপরে, তাহলে নিচের এই পয়েন্টে গিয়ে বেগ জিরো হলো। এবার টান যখন উপরে দিচ্ছে তখন আবার সে বেগ বাড়াইতে বাড়াইতে উপরের দিকে আসবে, তখন আবার কি হবে? এখান থেকে যাবে, এই পয়েন্টে গিয়ে বেগ হবে আবার সর্বোচ্চ। তো সেই সর্বোচ্চ বেগটা কোন দিকে? উপরের দিকে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তাহলে বেগের হিসাব নিকাশটা ডান, বেগের হিসাব নিকাশটা বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে বিস্তারে বেগটা পাচ্ছি আমরা শূন্য, বিস্তারে বেগ পাচ্ছি শূন্য, সাম্য অবস্থায় বেগ হচ্ছে সর্বোচ্চ। বুঝছো? যারা মেডিকেলে পড়বা, আমি তো এখন থেকে মেডিকেলের বায়োলজি পড়াবো, বুঝছো? তো ধরো যারা ইঞ্জিনিয়ারিং এ পড়বা তারা তো বুঝে বুঝে মুখস্থ করে, কিন্তু মেডিকেলে যারা পড়ে তারা কি করে জানো? শর্টকাট করে, তারা শর্টকাট খোঁজে, মুখস্থ করার জন্য শর্টকাট খোঁজে। তো আমি তোমাদের একটা সুন্দর শর্টকাট দিচ্ছি, দেখো, সুন্দর একটা শর্টকাট, মনে রাখার একটা ট্রিক্স, ঠিক আছে? যারা মেডিকেলে মানে মেডিকেলে পড়বা আর কি, মেডিকেলে পড়ার ইচ্ছা তাদের জন্য শর্টকাট বেগম সর্বোচ্চ, ঠিক আছে? বেগম সর্বোচ্চ। বুঝলা? কি বুঝলা বলো? বেগম মানে কি? বেগ, বেগ। ম মানে মধ্যস্থানে, মধ্যস্থানে, মধ্যস্থানে মানে কোথায়? সাম্যাবস্থা, সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় কি? সর্বোচ্চ। তাহলে বিস্তারে কি? শূন্য, একটা মাথায় রাখলে হয়ে গেল। তাহলে বেগ মধ্যস্থানে সর্বোচ্চ, তাহলে বিস্তারে বেগ কত? বিস্তারে বেগ শূন্য, এই তো ডান। তাহলে বেগ কোথায় সর্বোচ্চ? বেগ বেগমে সর্বোচ্চ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড। তাহলে এবার আসো ত্বরণ নিয়ে কাহিনী। এবার আমরা একটু ত্বরণকে পোস্টমর্টেম করব। তাহলে আমরা এবার ত্বরণ চাই, ওকে? ত্বরণ এ, ত্বরণ এ। বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যাবে। তো বেগ কি ছিল? ভি এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। একে একবার ডিফারেন্সিয়েট করবা, ত্বরণ পেয়ে যাবা ডিভি ডিটি, ডি ডিটি অফ ভি এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। একবার তোমাদের করাইছিলাম, তাহলে আবার বলছি, দেখো এ ওমেগা গেল বাইরে, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, তাহলে এ ওমেগা বাইরে, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। এবার ওমেগা টি প্লাস ডেল কে আরেকবার করলে ওমেগা, ওমেগা টি কে করলে 1, ডেল কে করলে 0, তাহলে ওমেগা আর ওমেগা মিলে ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাই হচ্ছে ত্বরণ এ, এটা হচ্ছে ত্বরণ এ। ত্বরণের আরেকটা সূত্র, এটা সময়ের রেসপেক্টে, এটা হচ্ছে সময়ের রেসপেক্টে, সময়ের অপেক্ষক হিসাবে, অপেক্ষক হিসাবে, এটা হচ্ছে এটি। এবার এ এক্স চাই, তাহলে অতএব এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল, দ্যাট ইজ এক্স, এক্স না, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, দ্যাট ইজ এক্স। তাহলে ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে এটা হচ্ছে সরণের অপেক্ষক হিসাবে, সরণের অপেক্ষক হিসাবে। তাহলে ব্যাপারটা কি? এ এক্স সরণের অপেক্ষক হিসাবে। এবার আমরা বের করতে চাই কোথায় সর্বোচ্চ। ভাই সমীকরণ দেখলেই তো হয়, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাই না? এটা কোথায় সবচেয়ে বেশি? সরণ যেখানে সবচেয়ে বেশি, ত্বরণ সেখানে সবচেয়ে বেশি, তাই না? ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, সমানুপাতিক, তো সরণ যদি সর্বোচ্চ হয় ত্বরণ হবে সর্বোচ্চ। তাহলে এক্স যদি হয় প্লাস মাইনাস এ, তাহলে অতএব এ ম্যাক্সিমাম পাওয়া যাবে তখন, এই যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস মাইনাস এ, তাহলে অতএব এ ম্যাক্স, এটা ইকুয়াল টু হবে মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কয়ার এ। এইটা হচ্ছে আমাদের ত্বরণ সর্বোচ্চ। আর শূন্য কোথায়? শূন্য হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে, জিরোতে যেখানে সরণ শূন্য সেখানে ত্বরণ শূন্য, তাহলে তখন এ মিনিমাম মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু জিরো
অতএব ত্বরণ হবে 0, ত্বরণ হবে 0। তাহলে ত্বরণ কোথায় সবচেয়ে বেশি? ত্বরণ হচ্ছে সাম্য অবস্থায় সবচেয়ে বেশি, ত্বরণ সাম্য অবস্থায় সবচেয়ে বেশি, এই সরি 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 বিস্তারে সবচেয়ে বেশি, বিস্তারে সর্বোচ্চ। আর কোথায় কম বা শূন্য? সাম্য অবস্থায়, সাম্য অবস্থায়। ঠিক আছে, তুমি মাথায় রাখবা বেগম সর্বোচ্চ, বাকিগুলা উল্টা। তাহলে বেগম সর্বোচ্চ মানে বেগ মধ্যস্থানে সর্বোচ্চ, তাহলে ত্বরণ মধ্যস্থানে শূন্য, এটা মাথায় রাখবা। তুমি খালি মাথায় রাখবা বেগম সর্বোচ্চ। ভাই প্লাস মাইনাস মাইনাস প্লাসের কোনো ডিফারেন্স আছে না? রে ভাই অত অত বেশি কিছু না, ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই। আমি খালি এটা এইভাবে বুঝালাম, যেহেতু আমি এই যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ লিখছি, তো এক্স যদি প্লাস হয় এ হবে মাইনাস, আর এক্স যদি মাইনাস হয় এ হবে প্লাস, এটা বুঝাইছি আর কি। ঠিক আছে, এবার কথা হচ্ছে সেটা কিভাবে, আরে একটু আগে দেখানো হয়ে গেছে, একটু আগে দেখানো হয়ে গেছে। আসো তারপর আরেকবার দেখাই। এই যে বস্তুটা সাম্য অবস্থা, এটা হচ্ছে সাম্য অবস্থা, সংকুচিত হয়ে, সংকুচিত হয়ে ধরো এখানে আছে, আর প্রসারিত হয়ে যখন যাবে তখন এখানে। এই পয়েন্টে সরণ দেখো প্লাস এ, এই যে সরণ উপরের দিকে প্লাস, এই পয়েন্টে সরণ মাইনাস এ। এবার দেখো এই পয়েন্টে বল কোন দিকে? বল এই দিকে না? যেদিকে বল সাম্য অবস্থা অভিমুখী বল, তাহলে ত্বরণও সাম্য অবস্থা অভিমুখী। তাহলে এক্স ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, এক্স ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে ত্বরণ হবে প্লাস। মাইনাস বসাও না এখানে, এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ বসাও, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ ম্যাক্সিমাম হবে, কিন্তু সেটা হবে প্লাস, অর্থাৎ উপরের দিকে ওমেগা স্কয়ারে। এই পয়েন্টে এক্স ইকুয়াল টু প্লাস এ, এক্স ইকুয়াল টু প্লাস এ, কিন্তু বলটা কোন দিকে? বল হচ্ছে নিচের দিকে, সাম্য অবস্থার দিকে, তাহলে তখন ত্বরণ এ ম্যাক্সিমাম, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার, এক্স এর জায়গায় হবে মাইনাস এ, সরি প্লাস এ, তাহলে প্লাস এ হলে কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার এই। আর এটা তো এক্স জিরো, এটা তো এক্স জিরো, তো এক্স জিরোতে তো এ জিরোই হবে, দেখো তাই হয়েছে। ঠিক আছে, ওকে, এবার গ্রাফ, এবার গ্রাফ ভাই এটার গ্রাফ সহজ, এটার গ্রাফ সহজ, এটার গ্রাফ পানির মতো সহজ। এটা এ, এটা এক্স, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, সরল রেখার সমীকরণ। ওয়াই অক্ষে কি না হয়েছে? ত্বরণ, মাইনাস এক্স সরণ, এক্স অক্ষে সরণ, মাইনাস ওই যে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার হচ্ছে এম, সামনে কি মাইনাস আছে না? মাইনাস আছে, তাহলে ঢালটা নেগেটিভ। ঠিক আছে, ধরো এই যে মাইনাসটা এখানে না দিয়ে এটা এম, এবার এম কত? এম হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে ঢাল ঋণাত্মক, ঢাল কি? ঢাল হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে মূলবিন্দুগামী রেখা হবে, তো সেই মূলবিন্দুগামী রেখা এরকম না, এটা তো ঢাল ধনাত্মক হয়ে গেল, ঢাল হবে ঋণাত্মক, তাহলে নিম্নগামী এই যে এইভাবে যাবে, এইভাবে যাবে। ঠিক আছে, এইভাবে যাবে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0, তখন a মাইনাস ওমেগা স্কয়ার, সরি, তখন এই যে a 0, এই যে a 0, যখন x ইকুয়াল টু মাইনাস a, এই যে মাইনাস a বিস্তার, নেগেটিভ বিস্তার, তখন ত্বরণ সর্বোচ্চ প্লাস ওমেগা স্কয়ারে। দেখছো, যখন x ইকুয়াল টু প্লাস a, প্লাস a, তখন ত্বরণ সর্বোচ্চ কিন্তু নিচের দিকে মাইনাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। বুঝলা? বলো দেখি এবার তোমরা মানে কি একটা এমসিকিউ এর অ্যানসার দাও তো ভাই, একটা ছোট্ট এমসিকিউ এর অ্যানসার দাও। এটা এ, এটা এক্স, একটা গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ, বলা আছে একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার গ্রাফ হচ্ছে এটা, এটা আলফা, এটা আলফা, এটা বিটা, যে মাইনাস আলফা প্লাস বিটা, এটা প্লাস আলফা, এটা মাইনাস বিটা দেওয়া আছে। এবার আমাদের বলা হচ্ছে যে এর কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত বা পর্যায়কাল কত? এমসিকিউ টাইপ কোশ্চেন, বুঝছো? কম্পাঙ্ক বা পর্যায়কাল এটা কত হবে? এমসিকিউ টাইপ কোশ্চেন। ধরো এরকম আছে 2 পাই রুট ওভার আলফা ডিভাইডেড বাই বি, অথবা 2 পাই রুট ওভার বিটা বাই আলফা। ঠিক আছে, এরকম অপশন আছে আর কি। তো এই পর্যায়কাল কম্পাঙ্ক এটা আমাদের বের করতে হবে। বলো তো, পারবো না? বলো, পর্যায়কাল কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক না, কিন্তু ভালো করে বুঝিও, পর্যায়কাল কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক না। বলো,
ওকে, বোর্ডে দেখো আমাদের এই ঢালটা কি ছিল, ভালো করে বোঝো ঢাল কি ছিল। ঢাল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে, ঢাল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তাই তো ঢাল। তাহলে আমরা ঢালটা এখান থেকে ঢালটা বের করি আগে, এখান থেকে ঢাল, এই ঢাল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে দেখো তো এইটাই তো কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এইটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কোনটা, এইটা। তো মাইনাস ট্যান থিটা আর কি। তাহলে ঢাল মাইনাস ওমেগা স্কয়ার, এটা ইকুয়াল টু ট্যান, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ট্যান। তো এই অ্যাঙ্গেল কেমনে বের করব, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তার সাথে ধরো এই কোণটা, এই কোণটা, তো 90 ডিগ্রির সাথে এটা যোগ করব, এটা যদি আলফা হয় তাহলে ভাই এইটুকু তো আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, মানে আমি যদি এই কোণটা বের করি, ধরো এই কোণটা, এই কোণটা বললাম ধরো থিটা, তাহলে ট্যান থিটা এটা ইকুয়াল টু টেরা লম্বা আলফা আর ভূত বিটা, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ট্যান থিটা ইকুয়াল টু এই কোণটা, তার সাথে কত ডিগ্রি যোগ, 90 ডিগ্রি যোগ, তাহলে ট্যান আলফা বিটা, ঠিক আছে, ট্যান আলফা, সরি সরি সরি, এটা হচ্ছে মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স আলফা বিটা, আলফা বাই বিটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এর সাথে যোগ কত, এর সাথে যোগ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর হচ্ছে ট্যান অ্যাঙ্গেল। তাহলে কি হবে, এই যে দেখো এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির জন্য চলে আসবে সামনে মাইনাস, তাহলে আলটিমেটলি থাকবে মাইনাস আলফা বাই বিটা, কি হবে মাইনাস আলফা বাই বিটা, tan theta equal to ওকে একবারে এই কোণটা যদি বের করতে পারি তার মাইনাস নিয়ে নিব তাহলেই হয়ে যাবে। দাঁড়া, এত কঠিন করার দরকার নেই, এত কঠিন করার দরকার নেই, তাহলে এই যে কোণটা, এই কোণটা বের করি, এই কোণের মাইনাস মান মাইনাস ট্যানজেন্ট নিয়ে নিব, tan থিটা ঢাল লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে এই কোণে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এইটা বিটা, এইটুকু হচ্ছে বিটা আর এইটুকু হচ্ছে আলফা, তাহলে বিটা ডিভাইডেড বাই আলফা, সামনে কি হবে একটা মাইনাস, ঠিক আছে না, সামনে হবে একটা মাইনাস। বলো উপরে 45 ডিগ্রি ধরে করবেন, 90 প্লাস 45 না দরকার নেই। আচ্ছা ঢালটাই তো ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, ঢাল মানেই তো ট্যানজেন্ট, তাহলে ঢাল কত, ঢাল হচ্ছে লম্ব বাই ভূমি, এই যে লম্ব এটা ডিভাইডেড বাই ভূমি এটা, তাহলে এটা বিটা এটা আলফা, তাহলে বিটা বাই আলফা, সামনে একটা কি, সামনে একটা মাইনাস, ঠিক আছে এবার বুঝছো, ক্লিয়ার, সহজ সহজ হিসাব, মাইনাস বিটা বাই আলফা। ওকে, এইবার মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, মাইনাস মাইনাস বাদ, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার বিটা বাই আলফা, ঠিক আছে, রুট ওভার বিটা বাই আলফা, তাহলে ওমেগা মানে 2 পাই এফ ইকুয়াল টু রুট ওভার বিটা বাই আলফা, তাহলে অতএব এফ কত, এফ হচ্ছে 1/2 পাই রুট ওভার বিটা বাই আলফা, এটা হচ্ছে এফ। তাহলে এফ যদি এটা হয় পর্যায়কালের উল্টা উল্টা, তাহলে এটা হবে 2 পাই রুট ওভার আলফা বাই বিটা, 2 পাই রুট ওভার আলফা বাই বিটা, বুঝতে পারছো, এই হচ্ছে ক্লিয়ার। ওকে, এবার আসো তো আরেকটা এমসিকিউ টাইপ কোশ্চেন, এটা ত্বরণ এটা সরণ, ত্বরণ সরণ, এবার এরকম গ্রাফ দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে এই কোণটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তো এটা যদি 45 ডিগ্রি হয়, আদি দশা, আদি দশা শূন্য হলে, আদি দশা শূন্য হলে ত্বরণের সমীকরণ নিচের কোনটি, ত্বরণের সমীকরণ নিচের কোনটি হবে, অপশন এ সাইন √3 ইন্টু টি, অপশন বি মাইনাস এ সাইন টি, অপশন সি
মাইনাস এ কজ টি, আর ডি মাইনাস এ সাইন প্লাস এ সাইন √3 ইন্টু টি, সরি মাইনাস এ সাইন √3 ইন্টু টি। বলো দেখি, করো তো কোনটা হবে বলো উত্তর। এই যে অনেকে বলে দিছে যে অপশন বি। অপশন কি বি। দেখো এই গ্রাফের তুমি সবসময় মাথায় রাখবে, এই গ্রাফের ঢাল হচ্ছে, এই গ্রাফের ঢাল হচ্ছে ওমেগা স্কয়ার, ঢাল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। ওকে, তাহলে ঢাল মাইনাস ওমেগা স্কয়ার। এবার আসো আমি যদি বলি ঢাল বের করো, তাহলে এই কোণটা 45, এই কোণটাও 45, তাহলে tan 45, এই যে tan 45 ডিগ্রি, ঢালটা কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ, নেগেটিভ, তাহলে সামনে মাইনাস। বুঝা গেছে? সামনে কি? সামনে মাইনাস। এই রেখার ঢাল কত? ঢাল হচ্ছে tan 45, কিন্তু প্লাস না তো ভাই, মাইনাস, তাহলে মাইনাস tan 45। এবার এই যে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস মাইনাস বাদ, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু tan 45 কত? 1, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1। তো ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু 1, ওমেগা স্কয়ার 1, ওমেগা ইকুয়াল টু কত? 1। এবার সরণের সমীকরণ আমরা জানি x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। তো ডেল হচ্ছে 0, কিন্তু আমার সরণ চাই না, আমার চাইছে ত্বরণ। তো ত্বরণের সমীকরণ a ইকুয়াল টু কি? মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল। তো ডেল 0 আর ওমেগা স্কয়ার 1, ওমেগা 1, তাহলে কি পড়ে থাকলো? মাইনাস a sin t, এটা পড়ে থাকলো। তাহলে অ্যান্সার হচ্ছে বি। বুঝে গেছে? বলো পারবো কিনা? ঠিক আছে, হ্যাঁ এবার হয়েছে, গুড, ভেরি গুড। তাহলে ত্বরণ গেল। এবার এবার আমরা শক্তির হিসাব নিকাশ করব। সরণ, বেগ, ত্বরণ গেল। এবার সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার শক্তি। সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার শক্তি, এনার্জি অফ এসএইচএম। শক্তি হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি, দুইটা যোগ করে মোট শক্তি। প্রসঙ্গ কাঠামোটা কি? আমরা যে বিভব শক্তি, গতিশক্তি হিসাব করবো, এগুলো হিসাব করতে গেলে কিন্তু প্রসঙ্গ কাঠামো লাগে। সরল ছন্দিতে স্পন্দন গতির জন্য যাবতীয় যত হিসাব নিকাশ আছে তার প্রসঙ্গ কাঠামো হচ্ছে সাম্যাবস্থা। তাহলে আসো প্রথমে আমরা একটু গতিশক্তি হিসাব করি। একটা চিত্র আঁকবো। এই যে ধরো একটা স্প্রিং, স্প্রিং এর মাথায় ঝোলানো বস্তু। যেহেতু তুমি এই একটা উদাহরণে কেবলমাত্র শিখছো, তো সবসময় এটা দিয়েই চিন্তা করবা। তো এভাবে স্পন্দিত হচ্ছে কোন একটা মুহূর্তে, ধরো কোন একটা মুহূর্তে এভাবে স্পন্দিত হতে হতে ধরো এই পয়েন্টে আছে, এই পয়েন্টে তার বেগ ভি, ঠিক আছে, বেগ ভি, আর এইটা হচ্ছে সরণ এক্স। আমি তার গতিশক্তি বের করতে চাই। তাহলে গতিশক্তি, গতিশক্তি ইকে, কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। কই পাইলাম? এই যে একটু আগে দেখো তোমার খাতায় আছে কিনা, তার স্কয়ার। বেগ কোথায় পাইলাম? এই যে ভাই বেগ পাইলাম এখানে, এই যে বেগ এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তাহলে সেটা নিয়েই বসাইছি, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এই যে সেটা নিয়ে এখানে বসাইছি। তাহলে 1/2 এম এম এ স্কয়ার ওমেগা স্কয়ার। আমরা একটু সাজাই লিখি, ওমেগা স্কয়ারটাকে আগে পাঠাই, তারপরে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, এবার এম ওমেগা স্কয়ার মানে কে, কোথায় পাইলাম? কেন মনে পড়ে না? ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার, ব্যবকলন সমীকরণ, প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। তো এর আগের লাইনটা দেখো তোমার খাতায় লেখা আছে, ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস কে ডিভাইডেড বাই এম এক্স ইকুয়াল টু 0। তাহলে কে বাই এম মানে ওমেগা স্কয়ার, মনে পড়ে? কে বাই এম মানে ওমেগা স্কয়ার। তাহলে কে ডিভাইডেড বাই এম এইটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার যদি হয়, তাহলে অতএব কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। কে কি? কে হচ্ছে বল ধ্রুবক, কে বল ধ্রুবক, ওমেগা ওমেগা কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে এম ওমেগা স্কয়ার দ্যাট ইজ কে। তাহলে অতএব গতিশক্তির সূত্র হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এই যে এটা একটা সূত্র, বুঝলা? এবার এটাও বলো কার অপেক্ষক রূপে? কে কনস্ট্যান্ট, বল ধ্রুবক, এ বিস্তার কনস্ট্যান্ট, কার অপেক্ষক রূপে? সময়ের অপেক্ষক রূপে। তাহলে এটা কিন্তু ইকে টি আর কি, এটা ইকে
কি টাইমের রেসপেক্টে, সময়ের অপেক্ষক রূপে। আমি ই কে এক্স চাই। প্রত্যেকটা সূত্র দুইটা করে, একটা স্মরণের অপেক্ষক, একটা সময়ের অপেক্ষক। এবার আসো, গতিশক্তি ই কে, এটা ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এবার ভি ইকুয়াল টু, তুমি জানো ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, নিয়ে এটা এখানে বসাও। তাহলে হাফ এম ভি স্কয়ার অর্থাৎ ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে 1/2 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই এম ওমেগা স্কয়ার দ্যাট ইজ কে, তাহলে অর্থাৎ গতিশক্তি কাইনেটিক এনার্জি দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কয়ার মানে কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বুঝা গেছে? এইটা হচ্ছে গতিশক্তি। তাহলে এটা কার অপেক্ষক রূপে? এটা হচ্ছে স্মরণের অপেক্ষক রূপে। এই যে স্মরণের মানটা বসাই দিলে তুমি গতিশক্তি পেয়ে যাবে। তাহলে এটা ই কে এক্স। হ্যাঁ ঠিক আছে, গতিশক্তি গেল। এবার আসো বিভব শক্তি। তারপরে আমরা দুইটা যোগ করে মোট শক্তি পাবো, দুইটা যোগ করে মোট শক্তি পাবো। এবার বিভব শক্তি হিসাব। বিভব শক্তি, আচ্ছা বিভব শক্তির সংজ্ঞা কি বলো তো? বলো বলো, বিভব শক্তির সংজ্ঞা বলো আমাকে। বিভব শক্তির সংজ্ঞা হচ্ছে যে বস্তুর আকার আকৃতি বা অবস্থানের পরিবর্তন করলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়। এই যে একজন বলছো বিভব শক্তির সূত্র এমজিএইচ, না রে ভাই, বিভব শক্তির সূত্র এমজিএইচ না, তোমার একটা ভাবার একটা জায়গা করে দিই। আমরা পড়াবো, যেহেতু মহাকর্ষ অধ্যায় কে পড়াবে? আমি পড়াবো নাকি? ঠিক আছে, এই যে কাজ ক্ষমতা শক্তি অপর ভাই শুরু করবে তোমাদের, হ্যাঁ তখনই দেখবা বিভব শক্তির সূত্র আসলে এমজিএইচ সবসময় হয় না। ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতার জন্য ধরো একটা বস্তুকে নিয়ে এখানে বসালাম, এম ভরের একটা বস্তু, তার বিভব শক্তি কত? এমজিএইচ। এই লিখে দিলাম। তুমি 9 10-এ জানো, এটা ভুল জানো না, ঠিকই জানো, কোনো সমস্যা নেই। বাট ভাই তুমি একটু চিন্তা করো তো, তুমি তো 9 10-এ এইটুকু পড়ে আসছো যে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে গেলে জি এর মানটা কমে, তাই না? তাহলে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে গেলে জি এর মানটা কমে, তো ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে গেলে তখন কি জি আর ফিক্স? তাহলে জি এর মানটা যদি কমে যায় তাহলে এমজিএইচ এটা কি লেখা ঠিক হবে? হবে না, এটা লেখা কিন্তু ঠিক হবে না, বুঝছো? তাহলে বিভব শক্তির সূত্র কিন্তু সবসময় এমজিএইচ না, ঠিক আছে? আর বিভব শক্তির সূত্র, এই যে তুমি বললা বিভব শক্তির সূত্র, ভাই বিভব শক্তি অনেক ধরনের হয়। তড়িৎ ক্ষেত্রে বিভব শক্তি, মহাকর্ষ ক্ষেত্রে বিভব শক্তি, অভিকর্ষ ক্ষেত্রে বিভব শক্তি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্থিতিস্থাপক বলের কারণে সঞ্চিত বিভব শক্তি, এরকম বিভিন্ন ধরনের বিভব শক্তি আছে। তো এটা নিয়ে তোমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় বা মহাকর্ষ অধ্যায়ের ডিটেলস পড়বা। বল হয় দুই ধরনের, একটা পরিবর্তনশীল বল এবং একটা ধ্রুব বল। আমরা যখন পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করি তখন এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটাই, এটাই হচ্ছে মানে ইন্টিগ্রেশন করে হিসাব নিকাশ করতে হয়, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো এখানে বলটা কিন্তু পরিবর্তনশীল বল। এখানে আমরা ধরো একটা স্থিতিস্থাপক বল, তার জন্য সরল সন্ধিতে স্পন্দন গতি পড়তেছি, কি কথা বুঝছো? তো তুমি 9 10-এ জেনে আসছো, ধরো তো একটা স্প্রিং, দেখি তোমরা কেমন বলতে পারো। হ্যাঁ এই যে অনেকে লিখতেছো, গুড, ভেরি গুড। 9 10-এ তোমরা জেনে আসছো যে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত? কত? স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কয়ার। ইয়েস, হাফ কে এক্স স্কয়ার। কি কথা বুঝছো? তো দেখো আমি এখানে একটু হিসাবটা দেখাই, বাট তোমার এটা হিসাবটা না বুঝলেও সমস্যা নেই, কারণ এই হিসাবটা এই অধ্যায়ের না। আমি এখানে ডিরেক্ট সূত্র লিখতাম, বাট আমি জাস্ট দেখাই নিচ্ছি। বাট তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় যখন পড়বা তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো বিভব শক্তি, একটা স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলানো হয়েছে, এটা হচ্ছে তার সাম্য অবস্থা রে ভাই, এই যে এটা সাম্য অবস্থা। এবার স্প্রিংটা এভাবে দুলতে 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 কোন একটা সময় হয় উপরে নয়তো নিচে, কোন একটা পয়েন্টে আছে। তাহলে কোন একটা পয়েন্টে যখন থাকবে তখন সাম্য অবস্থান থেকে তার কিন্তু একটা সরণ ঘটছে রে ভাই, এই যে এখানে যখন আছে, তো সাম্য অবস্থান থেকে তার একটা সরণ, এই যে এইটুকু সরণ ঘটছে। সাম্য অবস্থা মানে x0 ছিল, এই পয়েন্টে যখন পৌঁছাইছে তখন x ইকুয়াল টু হইছে x, এই যে এতটুকু তার সরণ ঘটছে। এই সরণে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করব, ঠিক আছে? স্প্রিং বলের জন্য কৃত কাজ বের করব। তো ভাই স্প্রিং বলটা কোন দিকে? স্প্রিং বলটা উপরের দিকে, স্প্রিং বল এফএস। এটা কি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাই না? সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাই তো? সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে ধ্রুবক, তাহলে মাইনাস কে এক্স। এই মাইনাস কেন দিলাম? মাইনাস দিলাম হচ্ছে এক্স এর বিপরীতে, তাই এটা দিক মিন করে।
এবার এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, তাহলে এটা স্প্রিং বলের আমি শুধু মানটা লিখতে চাই, তাহলে স্প্রিং বলটা হচ্ছে এফএস, ঠিক আছে? এই এফএস এর মান, এফএস এর জাস্ট মানের কথা যদি বলি, তাহলে মান কত? মান হচ্ছে কে এক্স, আর মাইনাসটা মিন করে দিক। এবার শোনো, স্প্রিং বল দ্বারা কাজ নিলে হবে না। বিভব শক্তি হচ্ছে এক্সটার্নাল এজেন্টের বল দ্বারা কাজ। এক্সটার্নাল এজেন্ট মানে কি? ধরো এই যে স্প্রিং বলটা এফএস, ঠিক আছে, তার বিপরীতে এক্সটার্নাল এজেন্ট যে বল দিয়ে সরণটা ঘটাচ্ছে, ধরো তুমি এভাবে এভাবে দোলাচ্ছ, তো ধরো এভাবে টান দিয়ে ছেড়ে দিছিলে, দুলতেছো, তো স্প্রিং বল দ্বারা কাজ না, স্প্রিং বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজটা, সেটাই এর মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। ধরো একটা স্প্রিং কে স্বাভাবিক অবস্থা, এই যে স্বাভাবিক, এই স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা থেকে এক্স পরিমাণ টানা হয়েছে, তাহলে স্প্রিং বল বা কাজ করবে উপরের দিকে, আর আমি যেটা আনতেছি এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, সেটা নিচের দিকে, সেটা নিচের দিকে। এই দুইটা বল পরস্পর সমান, এই বলের মানটাও কত? এই বলের মানটাও কে এক্স, বলের মানটা কে এক্স। বিভব শক্তি সর্বদা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। অভিকর্ষ বল দ্বারা কাজ বিভব শক্তি না, মহাকর্ষ বল দ্বারা কাজ বিভব শক্তি না, স্প্রিং বল দ্বারা কাজ বিভব শক্তি না, তড়িৎ বল দ্বারা কাজ বিভব শক্তি না, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ বিভব শক্তি না, চৌম্বক বল দ্বারা কাজ বিভব শক্তি না। বিভব শক্তি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক মহাকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, স্প্রিং বলের বিরুদ্ধে, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করবে, সেটাই বিভব হিসাবে জমা থাকবে, সেটাই বিভব হিসাবে জমা থাকবে। তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলো, তুমি আমারে বলো, তুমি যেটা জানো আর কি সেটাই বলো। এই বস্তুটাকে এখান থেকে আমি এই উচ্চতায় উঠাই নিয়ে এখানে রাখবো, তাহলে তুমি আমারে বলো বিভব শক্তি কত? বিভব শক্তি কত? এক্সটার্নাল এজেন্ট মানে ধরো আমি, তুমি, এটাই আমরা এক্সটার্নাল এজেন্ট। বিভব শক্তি এমজিএইচ, এটা তুমি জানো। এইবার দেখো, অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, অভিকর্ষ নিচের দিকে। সরণ কোন দিকে? সরণ উপরের দিকে, এই যে এই উচ্চতায় উঠাইছো উপরের দিকে। তাহলে অভিকর্ষ দ্বারা কাজ, অভিকর্ষ দ্বারা কাজটা, অভিকর্ষ দ্বারা কৃত কাজটা, সেটা হচ্ছে এমজি এইচ কজ 180। কত হলো? মাইনাস এমজিএইচ। কত হলো? মাইনাস এমজিএইচ। বলো, এটা বিভব শক্তি? তুমি যেটা জানো, এটা কি বিভব শক্তি? নো। তাহলে এটা বিভব শক্তি না, দেখছো? এই যে এটা বিভব নয়, এটা বিভব শক্তি নয়, এটা বিভব শক্তি নয়। কেন নয়? এটা অভিকর্ষ দ্বারা কাজ, অভিকর্ষ দ্বারা কাজ বিভব শক্তি হবে না। অভিকর্ষ, মহাকর্ষ, স্প্রিং এদের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করবে, সেটা বিভব শক্তি। বলো তো, এই কলমটাকে আমি ধরে আছি, আমি কি কোনো বল দিছি? এই কলমটাকে আমি এখানে ধরে আছি, আমি কি কোনো বল দিছি? ইয়েস, আমি বল প্রয়োগ করছি। কোন দিকে? উপরের দিকে। কেন? এর উপর বল কাজ করতেছে, ওজন এমজি নিচের দিকে, আমি ধরে রাখছি, তো আমি বল দিই নাই? অবশ্যই দিছি, আমি ওজনকে ঠেকায় রাখছি, ওজন নিচের দিকে, তাহলে আমি বল দিছি উপরের দিকে, বল দিছি। আমি কোন দিকে বল দিছি? উপরের দিকে বল দিছি। তাহলে আমার দেওয়া বলটা, এক্সটার্নাল এজেন্ট যে বলটা দিছি, সেই বলটা হ্যাঁ ওজনের সমান বল, বাট কোন দিকে? উপরের দিকে। সরণ কোন দিকে? উপরের দিকে। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ এমজি এইচ কজ, এমজি এক্সটার্নাল এজেন্টের বল, সরণ একই দিকে, কজ 0 ডিগ্রি। তাহলে কত হলো? প্লাস এমজিএইচ, এমজিএইচ। এটাই হচ্ছে বিভব শক্তি, এটাই বিভব শক্তি, তাই না? তাহলে কার দ্বারা কাজ? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজটাই হবে বিভব শক্তি। ভাই যে কোনো ক্ষেত্রে, এটা শুধু অভিকর্ষ ক্ষেত্র না, এটা যে কোনো ক্ষেত্রে। মহাকর্ষ অধ্যায় আমি আবার পড়াবো এই জিনিসগুলা। মহাকর্ষ অধ্যায় বিভব শক্তি নিয়ে 2 ঘন্টার লেকচার, 2 ঘন্টা 2.5 ঘন্টার লেকচার, বিভব শক্তি। বুঝছো? খুব মজার জিনিস, খুবই মজার জিনিস। তুমি খালি আপাতত এইটুকু হজম করো যে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজটা হবে বিভব শক্তি। তাহলে স্প্রিং বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্টের দ্বারা কাজটা, এটা হবে বিভব শক্তি। এবার কাজ পরিবর্তনশীল বল দ্বারা হয় আর ধ্রুব বল দ্বারা হয়। এই বলটা যে পরিবর্তনশীল বল কিভাবে বুঝবো? সরণের উপর ডিপেন্ড করে, তাই। ঠিক আছে? এটা কার উপর ডিপেন্ড করে? সরণের উপর ডিপেন্ড করে, সরণের উপর ডিপেন্ড করে এটা। ঠিক আছে? তো সরণের উপর ডিপেন্ড করলে পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে হবে ইন্টিগ্রেশন করে। কিভাবে? তুমি এই টোটাল সরণের মধ্যে একটা ক্ষুদ্র সরণ নাও, ধরো এই যে এতটুকু একটা ক্ষুদ্র সরণ, এই ক্ষুদ্র সরণটুকু ডিএক্স। তাহলে ডিএক্স সরণে কৃত কাজ, ডিএক্স সরণে কাজ, সরণে কাজ কৃত কাজ, খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ। এক্সটার্নাল এজেন্ট বল এফইএক্সটি, এফইএক্সটি নিচের দিকে, সরণ ডিএক্স নিচের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। বুঝছো? আমি কি করলাম? এই সরণ থেকে, সরণের লিমিট হচ্ছে 0 থেকে x, 0 থেকে x এর মধ্যে ক্ষুদ্র একটা নিলাম ডিএক্স। ঠিক আছে? তাহলে ডিএক্স নিলাম,
এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল সেটা হচ্ছে কে এক্স। এই যে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, এক্সটার্নাল এজেন্ট কোন দিকে? নিচের দিকে। ডিএক্স সরণ নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এটা কে এক্স ডিএক্স cos 0 ডিগ্রি। এবার টোটাল কাজটাই হবে বিভব শক্তি। তাহলে টোটাল কাজটা বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। কে এক্স ডিএক্স লিমিট 0 থেকে x। তাড়াতাড়ি ইন্টিগ্রেশন শিখে ফেলো, বুঝছো? তাড়াতাড়ি ইন্টিগ্রেশন শিখে ফেলো। কে গেল বাইরে, x dx কে ইন্টিগ্রেশন করলে কত হয়? সূত্র কি ইন্টিগ্রেশনের সূত্র? x টু দি পাওয়ার n dx। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, দ্যাট ইজ সূত্র x এর পাওয়ার 1। তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1, 1 প্লাস 1 2, নিচে তাহলে হবে 2, এই যে লিমিট 0 থেকে x। তাহলে এই কৃত কাজটাই বিভব শক্তি হিসাবে জমা থাকবে রে ভাই, হাফ কে এক্স স্কয়ার। এই কৃত কাজটাই বিভব শক্তি হিসাবে জমা থাকবে, দ্যাট ইজ হাফ কে এক্স স্কয়ার। 9 10 এ পড়ছিলা রে ভাই, 9 10 এ তোমরা পড়ছিলা স্প্রিং এ বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার। খাতা উল্টে দেখো, ঠিক আছে? এই সেই হাফ কে এক্স স্কয়ার, এই সেই হাফ কে এক্স স্কয়ার। তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে অপার আরো ভালো করে পড়াবে, বুঝছো? অপার আরো ভালো করে পড়াবে। আর এরপরে আমি মহাকর্ষ অধ্যায়ে আরো ভালো করে পড়াবো। কত ভালো করে লাগবে? আরো ভালো করে পড়াবো। দিস ইজ ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এইটা 9 10 এ ছিল, তোমাদের খালি মনে ছিল আরে ধুর হাফ কোত্থেকে আসলো রে ভাই, হাফ কোত্থেকে আসলো। এবার আসো আমরা সরল সন্ধিত স্পন্দনের বিভব শক্তিটা চাই। তাহলে এটা ছিল সাম্যাবস্থা। তো এখন সাম্যাবস্থা থেকে ধরো সংকোচন প্রসারণ বিভিন্ন পয়েন্টে তো থাকছে। তাহলে এই যে এক্স পরিমাণ সরণ অবস্থানে এই পয়েন্টে আমরা বিভব শক্তিটা চাই। তাহলে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এটা একটা সূত্র সরণের রেসপেক্টে। এই যে হাফ কে এক্স স্কয়ার, শেষ। কার রেসপেক্টে? সরণের রেসপেক্টে, দ্যাট ইজ ইপি এক্স এর সাপেক্ষে, বুঝছো? এবার আমরা চাই যে সময়ের সাপেক্ষে। ওকে, এক্স বসাই দিবা তাহলেই হয়ে যাবে, এক্সটা বসাই দিলেই হয়ে যাবে। ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তার তার কি? তার স্কয়ার। তাহলে অতএব ইপি ইকুয়াল টু হবে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এই যে হয়ে গেল। এটা হচ্ছে সরণের সময়ের রেসপেক্টে, এটা সময়ের রেসপেক্টে। তাহলে দ্যাট ইজ ইপিটি। এই যে এটা ইপিটি, টি এর রেসপেক্টে। এবার আমরা চাই মোট শক্তি। মোট শক্তি সহজ, বিভব শক্তি আর গতি শক্তি যোগ করলে মোট শক্তি। আচ্ছা বলো তো, মোট শক্তি ধ্রুবক হবে না? যান্ত্রিক শক্তির নিত্যতা, বিভব শক্তি আর গতি শক্তির যোগফল সবসময় ধ্রুবক থাকবে না? তো দেখি হয় কিনা ধ্রুবক। তাহলে আমরা এবার মোট শক্তিটা বের করব। মোট শক্তি, তো মোট শক্তি ই, সেটা ই কে প্লাস ইপি। এবার ই কে ধরো আমি কোনটা নিব? ই কে নিলাম এটা হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ইপি হাফ কে এক্স স্কয়ার। তাহলে হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, কি পড়ে থাকলো? হাফ কে এ স্কয়ার। তাহলে অতএব কাইনেটিক এনার্জি, সরি টোটাল এনার্জি, দ্যাট ইজ হাফ কে এ স্কয়ার। টোটাল এনার্জিটা হচ্ছে হাফ কে এ স্কয়ার, ঠিক আছে? তো দেখো এটা ধ্রুবক না, কে এর মান কনস্ট্যান্ট আর বিস্তার তো কনস্ট্যান্ট। তাহলে যে কোনো মুহূর্তে তুমি যদি সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার বিভব শক্তি আর গতি শক্তি যোগ করো, তাহলে মোট যে শক্তিটা হবে দ্যাট ইজ হাফ কে স্কয়ার, তাই না? তুমি যদি বলো যে ভাই আপনি যদি ত্রিকোণমিতিক ফাংশনের দুইটা সূত্র যোগ করতেন তাহলে কি এটা হইতো? অবশ্যই, আলবত হইতো। দেখো ত্রিকোণমিতিক ফাংশনে গতি শক্তি হচ্ছে cos, এই যে হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। আর এটা হচ্ছে হাফ কে, এই যে এখানে জল জল করতেছে, হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। যোগ করে দাও, যোগ করে হাফ কে স্কয়ার কমন নাও, একটা কঠিন যোগ আসবে এবার, একটা বিশাল কঠিন যোগ, cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল এর সাথে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস যোগ করলে
sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল যোগ করা, এটা যে কি কঠিন একটা যোগ, তাই না? বিশাল কঠিন একটা যোগ, অনেক কঠিন। গুড। তাহলে অতএব টোটাল এনার্জি দ্যাট ইজ হাফ কে এ স্কয়ার। বুঝতে পেরেছো? যে পথে যাবা যে লাও সেই কদুই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার আসো এই গতিশক্তি আর বিভব শক্তির গ্রাফ আঁকতে হবে। এবার গ্রাফ কয়টা হবে? দুইটা, একটা সময়ের রেসপেক্টে, একটা স্মরণের রেসপেক্টে। তো প্রথমে স্মরণের কাজটা সেরে ফেলি। প্রথমে আসো স্মরণের কাজটা সেরে ফেলি। তো দুটো শক্তির গ্রাফ একই সাথে আঁকবো, বুঝছো? তাহলে জায়গা কম লাগবে আর কি, মানে গরিব মানুষ আমরা, আমাদের জায়গা বেশি লাগানো যাবে না। তাহলে আসো প্রথমে আমরা ধরো এখানেই দেখাই যে গ্রাফ আঁকবো। এখানে নিব এনার্জি ই, আর এটা নিব হচ্ছে স্মরণ এক্স। তো আসো বিভব শক্তি ইপি হাফ কে এক্স স্কয়ার। হাফ কে এক্স স্কয়ার, বলো তো হাফ কে তো ধ্রুবক, হাফ কে তো ধ্রুবক, তাহলে ওয়াই অক্ষে ইপি, ঠিক আছে, ধ্রুবক ধরো কে, বা ধ্রুবক ধরো কি ধরবো, ধ্রুবক, আচ্ছা ধ্রুবক ধরলাম কে, আর এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার। বলো গ্রাফটা কার মতো গ্রাফ হবে? কিসের গ্রাফ হবে? কিসের গ্রাফ হবে বলো? মূলবিন্দুগামী ধৈরা এইভাবে ধরে আসার দিব, বুঝছো? এই যে দেখো এইভাবে ধরা, এইভাবে ধরো, এইভাবে আসার দিব, মূলবিন্দুগামী মায়ের হবে, বুঝছো? এটা কি হবে? এটা পরাবৃত্ত হবে, এটা সরল রেখা না রে ভাই। এক্স স্কয়ার, এক্স এর পাওয়ার দেখছো? দেখছো এক্স এর পাওয়ার? এক্স এর পাওয়ার কত? 2, ওয়াই এর পাওয়ার 1। তাহলে এটা পরাবৃত্তের গ্রাফ হবে। আচ্ছা ধরো তুমি বুঝতেছো না, ধরো তুমি একটা কাজ করো, তুমি এখানে বসাও তো, এক্স এর মান 0 বসাও, 0 বসাইলে ইপি 0, অর্থাৎ এক্স 0 হলে ওয়াই 0। তাহলে এখানে এক্সটা 0 না? এই যে এক্সটা 0 না? আর এক্স এর সর্বোচ্চ মান কত? প্লাসে, সর্বোচ্চ মান মাইনাসে, এই যে সর্বোচ্চ মান প্লাসে মাইনাসে। তাহলে এক্স 0 বসাইলাম এক্স 0, তাহলে ইপি হবে 0। এক্স যদি 0 বসাই ইপি হবে 0, ইপিটা হবে 0, এক্স 0 বসাইলে ই হবে 0। এক্স যখন প্লাসে তখন ইপি হবে সর্বোচ্চ, এক্স যখন মাইনাসে তখনও ইপি হবে সর্বোচ্চ, স্বাভাবিক। ঠিক আছে, যদি প্লাস মাইনাস এ বসাই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ যদি বসাই, প্লাস মাইনাস, আচ্ছা ওইদিকে যাওয়া যাবে না, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ যদি বসাই, তাহলে ইপি ইকুয়াল টু হবে হাফ কে এ স্কয়ার। ঠিক আছে, আর এক্স যদি 0 বসাই দেন ইপি হবে 0। এই তাহলে 0 যখন প্লাসে তখন হাফ কে স্কয়ার, সর্বোচ্চ মান, এই যে ধরো এটা সর্বোচ্চ মান, এই যে এই পয়েন্ট, তারপরে এখানে এই পয়েন্ট, এই যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান এটা। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই তো হয়ে গেল। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, এই তো গ্রাফ হয়ে গেল, গ্রাফ হয়ে গেল। উত্তর হচ্ছে না, হলো না। তুমি এই 3টা পয়েন্ট নিয়ে যোগ করে দিয়ে বললা এই সরল রেখা, সরল রেখা হয়ে গেল। না রে ভাই, হলো না। এই যে একজন বলছে আমার মাথা, দেখো হবে না এটা। এটা হবে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু দিয়ে একটা প্যারাবোলা, একটা পরাবৃত্ত। এই যে পরাবৃত্ত দেখছো, খালি হাতে এঁকে ফেলছি। এইটা হবে কিসের গ্রাফ? পরাবৃত্তের গ্রাফ। এবারও যদি বিশ্বাস নয় তাহলে দেখো ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, তখন আমি দেখাই দিচ্ছি, এই যে হাতে কলমে দেখাই দিচ্ছি পরাবৃত্ত। এটা বন্ধ করে দিই। ওয়াই এর পাওয়ার 1 ইকুয়াল টু ধরো 2x স্কয়ার, 2x স্কয়ার। দেখো এই যে গ্রাফ, দেখো এই যে গ্রাফ, দেখছো? দেখছো পরাবৃত্ত। এই তো সেটাই আঁকছি। কি কথা বুঝছো? এইবার আসো, এবার গতি শক্তি ইপি গেল, এবার ইকে, ইকে ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। যে ভাই এবার কেমন হবে? এবার কেমন হবে দেখি। এক্স ইকুয়াল টু যখন প্লাস মাইনাস এ, তখন ইকে ইকুয়াল টু কত হয় দেখি? হাফ কে এ স্কয়ার, এক্স এর মান প্লাস মাইনাস এ মানে এ স্কয়ার, প্লাসের বর্গ হলো প্লাস, মাইনাসের বর্গ হলো প্লাস, তাহলে তো ভাই 0। আর এক্স ইকুয়াল টু যখন 0 অর্থাৎ সাম্য অবস্থায়, তখন গতিশক্তি কত? সাম্য অবস্থায় সরণ শূন্য, সরণ শূন্য, বেগ সর্বোচ্চ, গতিশক্তিও সর্বোচ্চ হবে। তাহলে হাফ কে
এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার অর্থাৎ x0, তাহলে কত দাঁড়াইলো হাফ কে স্কয়ার, কত দাঁড়াইলো হাফ কে স্কয়ার সর্বোচ্চ। তাহলে x0 তে সর্বোচ্চ হাফ কে স্কয়ার, ভাই এই মানটাই হাফ কে স্কয়ার ছিল না, এই যে হাফ কে স্কয়ার। তাহলে যখন গতিশক্তি x = 0 তখন গতিশক্তি সর্বোচ্চ হাফ কে স্কয়ার, তাহলে তখন হচ্ছে গতিশক্তি এটা, যেই কালে দিয়ে লিখি এইটা। আর যখন বিস্তার মানে প্লাস মাইনাসে প্লাস এ মাইনাস এ তখন শূন্য, তাহলে এই পয়েন্টের পরে এখানে এসে শূন্য হয়ে যাবে, এখানে এসে শূন্য হয়ে যাবে। তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে এই যে ত্রিভুজ নো, ত্রিভুজ নো, তাহলে কি হবে প্যারাবোলা অবশ্যই, কারণ এক্স এর পাওয়ার 2 ই কে পাওয়ার 1, তাহলে প্যারাবোলা হবে। তাহলে এবার প্যারাবোলা হবে ভুট করা প্যারাবোলা, ঠিক আছে, উপর হয়ে থাকা প্যারাবোলা, এই যে এরকম হবে। ইস আরেকটুর জন্য মিললো না, এই যে এটা হচ্ছে প্যারাবোলা, দেখছো? তাহলে আমরা দেখি সত্যি কথা কিনা। তাহলে যদি এটা বন্ধ করি, y = ধরো নিলাম 2 ব্র্যাকেট দিয়ে a স্কয়ার ধরো 3 স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে এই দেখো গ্রাফ একটু বড় হয়ে গেছে, দেখছো গ্রাফ, এই যে এটা হচ্ছে গ্রাফ। তাহলে এটা হচ্ছে এরকম হয়ে থাকা। এবার তুমি দেখো যে কোনো পয়েন্ট, একটা মজার জিনিস তোমার দেখাই ভাই, যে কোনো পয়েন্ট ধরো এই পয়েন্ট, দেখো এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি সমান 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 সমান। যে পয়েন্টে এই এটা হচ্ছে গতিশক্তি ই কে, কোনটা গতিশক্তি চেনা যাচ্ছে না, ধরো একটু লিখে রাখি, এইটা ই কে আর এইটা ইপি। যে কোনো পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল ধ্রুবক। তোমার দেখাবো একটা পয়েন্ট, ধরো তুমি র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করলা, এই যে এইটা একটা পয়েন্ট র্যান্ডম, এই পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি, দেখো সবুজটা হচ্ছে বিভব শক্তি, তাহলে এতটুকু হচ্ছে বিভব শক্তি, এই যে এতটুকু হচ্ছে বিভব শক্তি, দ্যাট ইজ ইপি। আর গতিশক্তি এতটুকু হচ্ছে গতিশক্তি, এতটুকু হচ্ছে গতিশক্তি, এই যে এতটুকু হচ্ছে গতিশক্তি, দ্যাট ইজ ই কে, ঠিক আছে? এইবার একটা কাজ করি আমরা, একটু চোখের আন্দাজ রাখছি তো একটু কম বেশি হয়েছে, একটু চোখের আন্দাজ রাখছি তো একটু কম বেশি হয়েছে আর কি, হ্যাঁ ধরো সমস্যা নাই আর। এবার হয়তো ঠিক হবে, দেখি। তাহলে এইটুকু হচ্ছে সবুজটা, এই যে সবুজটা, এই যে এতটুকু, দ্যাট ইজ ইপি। এই পয়েন্টে গতিশক্তি কোনটুকু? এই পয়েন্টে গতিশক্তি হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের গতিশক্তি, এই যে এইটুকু কিন্তু আমাদের হাফ কে স্কয়ার, বুঝলা? এই যে এইটুকু আমাদের, এই যে হাফ কে স্কয়ার মান, হাফ কে স্কয়ার। তাহলে দেখো হাফ কে স্কয়ার হয় কিনা দেখি, এই লালটা আর এই যে আকাশিটা এই দুইটা যোগ করে আমি এইটুকু কভার করতে পারি কিনা। তাহলে এখানে একটা কাজ করি, কপি করে উঠে নিয়ে আসি, এই যে কপি করলাম, কপি করে এটারে নিয়ে আসলাম, এই এতটুকু। এবার এই কপি করে বিভব শক্তিটাকে কই রে ভাই, আই আই আই, এটা কপি হোক, হ্যাঁ কপি করে এটারে নিয়ে আসতেছি, এই রে কি হলো, আই আসবি না, কেন আসবে না? আচ্ছা ধরো এই যে এখান থেকে এইভাবে নিয়ে আসি, এই যে এতটুকু আছে না, এইটুকুকে নিয়ে আসবো, এতটুকুকে নিয়ে আসবো, নিয়ে আসে এখানে বসাই দিব, এই যে এর উপরে বসাই দিলাম, এই যে বসাই দিলাম, দেখো এই যে এখানে বসাই দিলাম, দেখছো? এই যে এটাকে নিয়ে এখানে বসালাম। এবার এই দেখো এই দুইটা যোগ করছি, তাহলে ইকে আর ইপি যোগ করছি, এটা ইকে, এই যে লালটা ইকে আর আকাশিটা ইপি, তাহলে ইকে আর ইপি যোগ করে টোটাল ই পাওয়া গেছে, দেখো ঠিক আছে? মাসুর ভাইয়ের সময় যদি, মাসুর ভাই তো খালি কপি করে, মাসুর ভাই তো খালি কপি করে, তাই না? এই তো মাসুর ভাইয়ের একটা নাম দাও, আমরা মাসুর ভাই, আমাদের মাসুর ভাই তো আমরা একটা নাম দিয়েছিলাম কি, মাশরুম ভাই, মাশরুম, মাশরুম ভাইয়া। এবার মাশরুম ভাইয়ের নিউ নাম হচ্ছে কপিক্যাট ভাইয়া, ঠিক আছে?
আজকে থেকে ভাইকে নাম দিবা কপিক্যাট, খালি কপি করে। ওকে, এইবার আসো গ্রাফ হলো, এইবার আসো কপি মাশরুম, হ্যাঁ কপি মাশরুম ভাই। ওকে, এবার আসো দেখো, আমরা এবার স্মরণের রেসপেক্টে না এঁকে সময়ের রেসপেক্টে আঁকবো। সময়ের রেসপেক্টে সবগুলো গ্রাফ, মজার ব্যাপার হচ্ছে একসাথে আঁকবো। এটা কি সম্ভব? ইয়েস, এটা সম্ভব। তো শোনো দেখো, স্মরণের সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল, আমরা স্মরণের সাপেক্ষে যখন আঁকবো তখন ডেলের বিভিন্ন মানের জন্য গ্রাফ বিভিন্ন রকম হবে, ডেলের বিভিন্ন মানের জন্য গ্রাফ বিভিন্ন রকম হবে। তো আমরা কি করব, ডেলটাকে জিরো ধরে আঁকবো। তুমি যদি বলো ভাই ডেল যদি অন্য কিছু হয়, তো অন্য কিছু হলে সেটা অন্য কিছু ধরে আঁকতে হবে, তখন করার কিছু নেই। তাহলে আমরা সবগুলো আঁকবো ডেলটাকে জিরো ধরে, ডেলটাকে জিরো ধরে আঁকবো। তাহলে আসো, এইটা আমাদের এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এই যে এটা আমাদের এক্স অক্ষ। তো এই এক্স অক্ষটা এটা কার জন্য, এটা হচ্ছে স্মরণের, এটা বেগের, এটা ত্বরণের, এটা বিভব শক্তির, এটা গতিশক্তির, ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তির। এইগুলো হচ্ছে গ্রাফ। এবার আমরা কি করব, আমরা কি করব, একটা দাগ দেব। দুই, তিন, চার, আবার এক, দুই, দুই, তিন, চার। ওকে, খুব সুন্দর, ঠিক আছে। এবার আসো গ্রাফ, প্রথমে আমরা দেখি স্মরণের গ্রাফ। এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আমরা কি ডেল জিরো ধরে আঁকবো, ডেল জিরো ধরে আঁকবো। তাহলে ডেল যদি জিরো হয়, এই শুধু ওমেগা টি, তার মানে শুধু থেটা, তাহলে এ সাইন থেটা, এ সাইন থেটা, সাইনের গ্রাফ, কার গ্রাফ, সাইনের। তাহলে এটা হবে সাইনের গ্রাফ, এই যে এটা, দেন আবারও, জানো তো সাইনের গ্রাফ কেমন হয়, এই যে সাইনের গ্রাফ যেমন হলো, ঠিক আছে। এইবার দেখো এটা হচ্ছে শূন্য, এক্স ইকুয়াল টু জিরো, সাম্যাবস্থা, সর্বোচ্চ সরণ বিস্তার, সর্বোচ্চ সরণ উপরের দিকে পজিটিভ বিস্তার প্লাস এ, সর্বোচ্চ সরণ নিচের দিকে, এই যে নিচের দিকে সর্বোচ্চ সরণ, নিচের দিকে সর্বোচ্চ সরণ মাইনাস এ, সর্বোচ্চ সরণ নিচের দিকে, দ্যাট ইজ মাইনাস এ, ঠিক আছে, প্লাস এ মাইনাস এ, বুঝতে পারছো, ক্লিয়ার। সরণ, সাইনের গ্রাফ, সাইনের গ্রাফ যেমন হয়, এটা সাইনের গ্রাফ। এইবার আসো বেগ ভি, ভি ইকুয়াল টু কি, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। তো ভাই কজ ওমেগা টি ডেল তো জিরো, তার মানে কজের গ্রাফ, পিওর কজ। এই ভি ইকুয়াল টু এ ওমেগা, এ ওমেগা ভাই বিস্তার অ্যামপ্লিটিউড, এই যে বিস্তারটা, যেমন এর বিস্তারটা কত, এ ছিল বিস্তার, অ্যামপ্লিটিউড প্লাস এ মাইনাস এ। তাহলে এটার জন্য কি হবে, এ ওমেগা কজ ওমেগা টি, ডেল তো জিরো, ডেল জিরো ধরছি আমরা। তাহলে কজের গ্রাফ যেমন হয় তাই, কজের গ্রাফ কেমন হবে, কজের গ্রাফ, কজের গ্রাফ শুরু হচ্ছে বিস্তার থেকে, এই যে এই পয়েন্ট থেকে শুরু, তাহলে এখান থেকে শুরু হবে, এটা বেগের গ্রাফ, ঠিক আছে। এটা স্মরণের গ্রাফ, এক্স, এটা লিখে একটু, এই যে ছোট্ট করে লিখলাম, এটা স্মরণের গ্রাফ ছিল, এবার ছোট্ট করে লিখতেছি এখন বেগের গ্রাফ, এটা বেগ, এটা ভি। তাহলে স্মরণটা হবে এই যে এখান থেকে শুরু, গিয়ে জিরো, দেন নেগেটিভ, দেন নিচের দিকে,
এটা হচ্ছে সরল, সরি বেগ। বুঝতে পারছো? কজের গ্রাফ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না হলে দেখো, y ইকুয়াল টু ধরো কজ 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 কজ। একটা কাজ করি আমরা, এটা 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 সব বাদ দিয়ে দিই। আমরা প্রথমে ছিলাম সাইন, তাহলে সাইন এর গ্রাফ সাইন এক্স, এই যে সাইন এক্স এর গ্রাফ, এই যে সাইন এক্স এর গ্রাফ এটা। তারপরে এবার y ইকুয়াল টু কজ, দেখো কজের গ্রাফ y ইকুয়াল টু কজ এক্স, এই যে কজের গ্রাফ দেখো, এই যে বিস্তার থেকে শুরু, দুটো একসাথে দেয়, এই যে এটা 0 থেকে, আর এটা এই যে বিস্তার থেকে শুরু, তাহলে এটা হচ্ছে কজের গ্রাফ। তাহলে এবার আসো, এবার ত্বরণ, ত্বরণ কি মাইনাস সাইন, ত্বরণ a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল, সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এবার ত্বরণের গ্রাফ আঁকবো, ত্বরণ a। ও আচ্ছা, এই মানটা কত বলো তো, এর অ্যামপ্লিটিউডটা কত? এর অ্যামপ্লিটিউডটা হচ্ছে ওমেগা এ, এই যে ওমেগা এ প্লাস ওমেগা এ, নিচের দিকে মাইনাস ওমেগা এ, এই যে এই মানটা হচ্ছে মাইনাস ওমেগা, এই মানটা হচ্ছে প্লাস ওমেগা। এবার আসো ত্বরণের গ্রাফ আঁকবো, তাহলে ডেলের মান 0, ডেলের মান 0 ওমেগা টি, তার মানে মাইনাস সাইনের গ্রাফ অ্যামপ্লিটিউড হচ্ছে ওমেগা স্কয়ারে। তাহলে মাইনাস সাইন কি হবে, এটা যদি প্লাস সাইন হয় তাহলে এটা মাইনাস সাইন জাস্ট এর উল্টাটা, এই যে এরকম জাস্ট এর উল্টাটা হবে, এই যে এটা, কি বুঝছো? তাহলে এর অ্যামপ্লিটিউডটা কত হবে, এর অ্যামপ্লিটিউড হবে মাইনাস ওমেগা স্কয়ার এ, এটার অ্যামপ্লিটিউড নিচের দিকে এই যে ওমেগা স্কয়ারে, তাহলে উপরের দিকটা প্লাস আর নিচের দিকটা এই যে মাইনাস, মাইনাস ওমেগা স্কয়ারে, মাইনাস ওমেগা স্কয়ার এ, ঠিক আছে এটা। এবার আসো বিভব শক্তি গতিশক্তি, তো বিভব শক্তি ইপি, ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তাহলে হাফ কে এক্স, এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি, তাহলে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, ডেল লেখা লাগবে না। তাহলে এটা কার গ্রাফ, এটা হচ্ছে সাইন স্কয়ারের গ্রাফ, সাইন স্কয়ারের গ্রাফ, সাইন স্কয়ারের গ্রাফ, সাইন স্কয়ারের গ্রাফ। এটা কস, দেখো সাইন, এটা স্কয়ার যখন হবে তখন এই এক্স অক্ষের নিচে আর থাকবে না, দেখবে সব উপরে চলে গেছে। ধরো সাইনের স্কয়ারের গ্রাফ, এই যে সাইন স্কয়ারের গ্রাফ দেখো, এই যে স্কয়ার হয়ে সব উপরে উঠে গেছে। কারণ কি, কারণ হচ্ছে যখন এরকম ছিল সাইনের গ্রাফটা, সাইনের গ্রাফ এই, তাহলে এটা তো স্কয়ার হবেই, নিচের এটা এটাও স্কয়ার হয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে, মাইনাস আর থাকবে না। তাহলে এবার সাইনের গ্রাফ ইপি, তাহলে ইপি হবে এটা, দেন আবার এটা, দেন আবার এটা, দেন আবার এটা, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, এরকম চলবে। বুঝতে পারছো? তাহলে এর যে অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা কত হবে, অ্যামপ্লিটিউডটা হবে হাফ কে এ স্কয়ার, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এবার তারপরে আসো, কোন কালি বাদ গেল, লাল কলম, লাল কালি দিয়ে লিখি। এবার ই কে গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, তাহলে কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল তো আর লাগবে না, তাহলে কজ স্কয়ার ওমেগা টি। এবার তাহলে এখন কি হবে বলো তো, বলো বলো বলো, কজের গ্রাফ, কজের বর্গ, তাহলে এটা কজ, তাহলে কজের বর্গ হবে এই, এই যে কজের বর্গ, কজের বর্গটা হবে মাইনাসটাও বর্গ হয়ে যাবে, তাহলে কজের বর্গ হবে এটা, এই এই এরকম যাবে। তাহলে এটা ই কে, এই যে এই মানটা কত, এই মানটা হচ্ছে হাফ কে এ স্কয়ার। বুঝতে পারছো? এই যে সবগুলো গ্রাফ আমরা এঁকে ফেললাম। এই কে এরকম স্প্যাম করতেছো? আর্ট ভাই আর্ট। আবার আচ্ছা, কজের বর্গ না, তো কজের গ্রাফ কোনটা, এটা না কজের গ্রাফ, তো এর বর্গ হয়ে যাবে, তাহলে এর বর্গ হলে এই যে মাইনাস গুলো উপরে চলে যাবে, এই যে বর্গ হয়ে যাবে কজের বর্গ, ঠিক আছে। বর্গ মানে কি, সব প্লাসে থাকবে, ঠিক আছে, বর্গ হয়ে যাওয়া মানে কি প্লাসে থাকবে, কি কথা বুঝছো? সাইনের গ্রাফ এটা, কজের গ্রাফ এটা, মাইনাস সাইনের গ্রাফ এটা, তাহলে এর উল্টাটা, এর জাস্ট উল্টাটা এটা। আর সাইনের বর্গ, তো সাইন এটা, সাইনের বর্গ হচ্ছে এরকম, সাইনের বর্গ, আর কজের বর্গ, তো কজের বর্গ এরকম,
সবসময় প্লাসে থাকবে, বর্গ হইলে সবসময় প্লাসে থাকবে। কথা বুঝছো? বুঝতে পারছো না? গুড। এইবার তুমি যে গ্রাফটা আঁকছো রে ভাই, তুমি এই যে গ্রাফটা আঁকছো, এই গ্রাফটা ডেল কত জন্য নিয়ে আঁকছো? ডেল কত ধরে আঁকছো? ডেল 0 ধরে আঁকছো। কিন্তু পরীক্ষায় ডেল 0 ধরে থাকবে এমন কোনো কথা নেই। তোমার পরীক্ষায় এমসিকিউতে দিবে ডেল আদি দশা, তোমার পরীক্ষায় এমসিকিউতে আসবে। ঠিক আছে, কাহিনী তো তখন শুরু। আদি দশা অর্থাৎ ডেল π/2 হলে সরণের গ্রাফ নিচের কোনটি? সরণের গ্রাফ কোনটি? নিচের কোনটি? এই যে তখন তো তুমি মুশকিল। আরে এবার কি করব? তখন যেটা করবা, তখন হচ্ছে সমীকরণ লিখবা আগে। x = a sin ওমেগা টি প্লাস ডেল, এইটা তুমি আগে লিখবা। লেখার পরে a sin ওমেগা টি প্লাস ডেল এর মান বসাই দিবা π/2। তো 90 ডিগ্রি প্লাস সামথিং, sin 90 ডিগ্রি প্লাস সামথিং এই কোয়াড্রেন্টে sin কোসেক প্লাস। ওকে, তাহলে প্লাস হলে 90 এর জন্য চেঞ্জ হয়ে cos হয়ে যাবে। তাহলে a cos ওমেগা টি, তাহলে এটা cos ওমেগা টি। এবার কি হইলো? cos ওমেগা টির গ্রাফ। তাহলে এবার গ্রাফটা কেমন হবে? cos এর গ্রাফ। তো cos এর গ্রাফ হলে কি হবে? এক এভাবে একটু দাগ দিয়ে এঁকে ফেলি। তাহলে cos এর গ্রাফ এই যে এইটা হচ্ছে cos এর গ্রাফ। বুঝতে পারছো যে cos এর গ্রাফটা কেমন হবে? cos এর গ্রাফটা এরকম হবে, এইভাবে চলতে থাকবে। তাহলে তখন সরণ বনাম সময়ের গ্রাফ হবে এটা। এটা দেখো কিন্তু সাইন হয় না। এবার কি কথা বুঝছো? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আদি দশা ডেল পাই হলে বিভব শক্তির গ্রাফ নিচের কোনটি? তো তোমার বুদ্ধি খাটাইতে হবে। তুমি তখন বুদ্ধির বাতি জ্বালাবা। বিভব শক্তি ইপি = হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এ স্কোয়ার বিভব শক্তি সূত্র। বিভব শক্তি ইপি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সূত্রটা লিখবা, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার ডেলের মানটা বসাই দিবা। তাহলে হাফ কে এ স্কোয়ার সাইন ডেলের মান পাই প্লাস ওমেগা টি বসাই দিয়ে তার হোল স্কোয়ার। এবার আসো সাইন ওমেগা টি প্লাস ডেল। তো ভাই সাইন ওমেগা টি, সরি সাইন পাই প্লাস ওমেগা টি এই কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে তো সাইন মাইনাস। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস, সামনে একটা মাইনাস, কিন্তু মাইনাসের আবার বর্গ হয়ে প্লাস। তাহলে কি দাঁড়াইলো? হাফ কে এ স্কোয়ার। পাই মানে 180, সাইন চেঞ্জ হবে না, ঠিক আছে। সাইন এই যে পাই মানে 180, তাহলে সাইন আর চেঞ্জ হবে না, সাইনই থাকবে। কিন্তু মাইনাস সাইন, কিন্তু মাইনাসের আবার বর্গ হলে তো প্লাস। বুঝতে পারতেছো? এই যে পাই তারপরে ওমেগা টি, এই যে পাই ওমেগা টি, তাহলে পাই দেন ওমেগা টি। এই কোয়াড্রেন্টে তো সাইন মাইনাস, কিন্তু মাইনাস সাইনের আবার বর্গ, এই যে বর্গ তো বর্গ হলে তো প্লাস হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে কার গ্রাফ? সাইন স্কোয়ার থিটার গ্রাফ। তাহলে এইবার তুমি বুঝে গেলা যে ও আচ্ছা এটা তো সাইন স্কোয়ার থিটার গ্রাফ। তাহলে এবার সঠিক গ্রাফ হবে ইপি বনাম টি। তাহলে সাইন স্কোয়ারের গ্রাফ, তাহলে সাইন স্কোয়ারের গ্রাফ মানে উপরে থাকবে সব। সাইন স্কোয়ারের গ্রাফ মানে এরকম হবে, এটা হবে সাইন স্কোয়ারের গ্রাফ। শেষ, এটা হচ্ছে ইপি। তাহলে এইভাবে বুঝে বুঝে আঁকতে হবে। বুঝতে পারছো? তোমার এমসিকিউ তে আসলে এইভাবে বুঝে আঁকবা, তারপরে দেখবা এটার সাথে অপশনের কোনটা মিলে যাচ্ছে। এটা বুঝতে পারছো? এবার কথা হচ্ছে বুঝছো ঠিক আছে, কিন্তু কঠিন করে বুঝছো। তুমি এত কঠিন কেন করবা? তোমারে এবার এমন একটা চালাকি শিখাবো, তুমি কিন্তু কাউরে শিখাবা না। এমন একটা চালাকি তোমার আমি শিখাবো এবার, বুঝছো? তোমার যাই আঁকতে বলুক, যে আদি দশার জন্য আঁকতে বলুক, তুমি ভাই শূন্যর জন্য এঁকে ফেলবা। তুমি শূন্য ধরে এঁকে ফেলবা, শূন্য ধরে। এটা তো আমরা পারবো যে ভাই সবগুলো আঁকবো, সবগুলো না, যেটা চাইছে সেটা আঁকবা খালি। ঠিক আছে? আর শূন্য আঁকা মানে কি? যা আছে তাই আঁকা। সাইন আঁকা, কজ আঁকা, মাইনাস সাইন আঁকা, সাইন স্কোয়ার আঁকা, কজ স্কোয়ার আঁকা। তাহলে যাই বলুক শূন্য ধরে এঁকে ফেলবা, যাই বলুক শূন্য ধরে এঁকে ফেলবা। বলো কি বললাম? যাই ধরুক শূন্য ধরে এঁকে ফেলবা। এইবার তাকাও বোর্ডে, পুরো এইটা মানে 2 পাই, এই যে 2 পাই, এই যে দেখো 2 পাই, তার অর্ধেক কত? পাই। ঠিক আছে? তার অর্ধেক এই যে এটা কত? পাই। 2 পাই তার অর্ধেক হচ্ছে পাই।
তার অর্ধেক π/2, এটা তাহলে 3π/2, বুঝছো? এটা 3π/2। তাহলে যাই বলুক 0 ধরে এঁকে ফেলবা, যাই বলুক এটা এঁকে ফেলবা। তারপরে কি করবা দেখো, সবার চেয়ে দ্রুত আমি এঁকে ফেলবো। ধরো তোমাকে বলছে ডেল π/2 এর জন্য আঁকো, ওকে, ডেল π/2 এর জন্য এঁকে ফেলছি। এস, ডেল π/2 এর জন্য এঁকে ফেলছি, এই যে শেষ। ডেল π/2 এর জন্য এঁকে ফেলছি সবগুলা। বলো আঁকতে কতক্ষণ লাগছে? বলো আঁকতে কতক্ষণ লাগছে? কয় সেকেন্ড? 1 সেকেন্ড। গতকাল 6 সেকেন্ডে বায়োলজি পড়াইছিলাম, এবার 6 সেকেন্ডে গ্রাফ। এবার 6 সেকেন্ডে গ্রাফ, 6 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ড, 5 সেকেন্ডে সবগুলো গ্রাফ হয়ে গেল। দেখো তো, দেখো তো মিলছে কিনা। এই যে এটা দেখো, এটা কিন্তু π/2 এর জন্য সরণ, এই দেখো π/2 এর জন্য সরণ, এই যে π/2 এর জন্য সরণ মিলছে, মিলছে মিলছে মিলছে, এই যে মিলে গেছে। ওকে ডান। তোমার বললো পায়ের জন্য আঁকো, পায়ের জন্য আঁকতে আর 1 সেকেন্ড লাগবে, পায়ের জন্য আঁকতে আর 1 সেকেন্ড লাগবে, শেষ। পায়ের জন্য সবগুলা, পায়ের জন্য সবগুলা। বুঝলা? এবার পায়ের জন্য কিন্তু আমরা বিভব শক্তিটা আঁকছিলাম, এই যে ইপি বিভব শক্তি, দেখো এই যে বিভব শক্তি, দেখছো এখান থেকে শুরু, দেখি মেলে কিনা, দেখি মেলে কিনা, এই যে মিলছে 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 মিলছে। ওকে, এইবার এবার তোমার মনে করো তোমার কেউ বললো 3π/2 এর জন্য আঁকো, অথবা -π/2 এর জন্য আঁকো। -π/2 মানে 3π/2, এই যে 3π/2। তাহলে এঁকে ফেললা, শেষ সবগুলো গ্রাফ π/2 এ, 3π/2 বা -π/2 এর জন্য। ঠিক আছে, আঁকবা, একের পরে মুছে দিবা। তারপরে কেউ বললো 2π এর জন্য আঁকো, ভাই 2π মানে যা তাই, 2π মানে যা তাই, 2π মানে কিন্তু আবার আগের অবস্থান, এই যে শেষ। বুঝছো? হয়ে গেল 6 সেকেন্ডে গ্রাফ, গ্রাফ 6 সেকেন্ডে গ্রাফ। তাহলে এটা, এই টেকনিকটা মাথায় রাখবা। শোনো, যারা ক্লাস করবে না শুধু স্লাইড দেখবে তারা কিন্তু এই টেকনিক জানবে না, ঠিক আছে? তারা কিন্তু এই টেকনিক জানবে না। তাহলে এটা কতর জন্য? 0 এর জন্য। এটা কতর জন্য? 0 এর জন্য। এটা কতর জন্য? π/2 এর জন্য। এটা কতর জন্য? পায়ের জন্য। এটা কতর জন্য? পায়ের জন্য। এটা কতর জন্য? -π/2 বা 3π/2 এর জন্য। এটা কতর জন্য? এটা হচ্ছে 2π এর জন্য, শেষ। কয় সেকেন্ড লাগছে? কয় সেকেন্ড লাগছে বলো? ঠিক আছে, তাহলে ফিজিক্স হচ্ছে এরকম ভাবে পড়তে হবে। ফিজিক্স মানে হচ্ছে ভালো বায়োলজি, বুঝছো? বায়োলজি কেমন জানো? বায়োলজি হচ্ছে মেকআপ করে সুন্দর। বায়োলজিকে মেকআপ করলে সুন্দর লাগে, কিন্তু বায়োলজি এমনি কিন্তু সুন্দর না, খুবই জঘন্য। ঠিক আছে, এটা এই এনজাইম ভেঙে এই এনজাইম হয়, হ্যান ত্যান ধানাই পানাই। ঠিক আছে, এগুলা মুখস্থ করতে হয়, ট্রিক্স দিয়ে মুখস্থ করতে হয়, তাহলে বায়োলজি সুন্দর। তার মানে কি, ও আসলে সুন্দর না, প্রকৃত সুন্দর না, ওরে মেকআপ করলে সুন্দর লাগে। বাট ফিজিক্স কি? ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা আসলে ভেতর থেকে সুন্দর, বুঝছো? ফিজিক্স হচ্ছে ভেতর থেকে সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ফিজিক্স, সবচেয়ে বেশি সুন্দরী। আর ম্যাথ, ম্যাথ কি? ম্যাথ হচ্ছে ফিজিক্সের বোন, ঠিক আছে? ম্যাথ হচ্ছে ফিজিক্সের বোন। তো যেহেতু ফিজিক্স সুন্দর, এই কারণে ম্যাথও দেখতে একটু সুন্দর, বুঝলা? বাট বায়োলজি কিন্তু আসলে সুন্দর না, ও কিন্তু মেকআপ করা সুন্দর, এই জিনিসটা মাথায় রাখবা। ন্যাচারাল বিউটি না, ইয়েস, ফিজিক্স হচ্ছে ন্যাচারাল বিউটি। গুড, তাহলে এটা মাথায় রাখবা। এবার দেখো, অনেকে বলতেছে ভাই গ্রাফ কি একে একে মুছে দিব? হ্যাঁ, গ্রাফ তো একে একে মুছে দিবা। ঠিক আছে, তুমি কি করবা? তুমি আমারে বলো, তুমি আমারে যে কোনো একটা প্রশ্ন দাও তো, যে কোনো একটা, যে ভাই আদি দশা আপনি আঁকেন। ধরো আদি দশা, আদি দশা 3π/2 এর জন্য ত্বরণ আঁকেন, ত্বরণ আঁকেন। তা আমি চিন্তা করব ত্বরণের গ্রাফটা কেমন হয়। আমি চিন্তা করব ত্বরণের গ্রাফটা কি হয়, মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইনের গ্রাফ হচ্ছে এই, এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ, এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ, ত্বরণ ভার্সেস টাইম। ঠিক আছে, এবার এটা আমি এঁকে ফেলবো 0 ধরে। তারপরে 3π/2 এর জন্য বলছো, ওকে, তাহলে এটা হচ্ছে 2π, এটা হচ্ছে পাই, এটা π/2, তো এটা 3π/2। তো তুমি আমাকে বলছো 3π/2 এর জন্য আঁকতে, তাহলে আমি এইটুকু আঁকবো। আঁকার পরে যে কাজটা করব, আঁকার পরে 3π/2 এই মুছে দেবো, শেষ। যে ভাই এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত গ্রাফ, এই শেষ হয়ে গেল। এবার অপশনে মিলাবো এর সাথে কোনটা মিলে যায়, বুঝলা? তাহলে আজকের মতো এখানে শেষ, আজকে সমাপ্ত, আজকে এতটুকু। গ্রাফের সবকিছুই হলো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা
নেক্সট দিন ম্যাথ প্রবলেম সলভ করবো। আমাদের মোটামুটি সূত্র গ্রাফ সব হয়ে গেছে, তো পরের দিন অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করবো। বুঝছো? ক্লাসগুলো সুন্দর করে করতে হবে। ঠিক আছে, টাটা।